আলাইকুম। ডক্টরলা.কম আয়োজিত ফেসবুকে লাইভ প্রোগ্রাম ডক্টরলায় আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে বন্ধ্যাত্ব। আর এই জন্য আজ আমরা আমাদের সেটে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার ম্যাডামকে। তিনি প্রফেসর হিসাবে কর্মরত আছেন স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে। দর্শক, আপনারা চাইলে ম্যাডামের সাথে সরাসরি কথা বলতে পারেন এবং আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে। এছাড়াও আমাদের এই প্রোগ্রামটি যেটি এখন ফেসবুকে লাইভে চলে গিয়েছে, সেখানে কমেন্টে গিয়ে আপনারা আপনাদের বয়স উল্লেখ করে আপনাদের সমস্যাটি লিখতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর জানাতে এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আমাদের আজকের বিষয় হচ্ছে বন্ধ্যাত্ব। প্রথমেই ম্যাডাম, আপনি যদি আমাদের ভুলটা দর্শকের জন্য ভেঙে দিতেন যে বাচ্চা না হলে এটা মেয়েদেরই দোষ, এবং এটা কটূক্তি করেই বলে যে বন্ধা নারী বা বন্ধ্যাত্ব মানে এটার জন্য মেয়েটার জীবনটাই অনেকটা নষ্ট হয়ে যাওয়ার মতনই। তো প্রথমে যদি ম্যাডাম এই ভুলটা মানে ভাঙিয়ে দিতেন আপনি দর্শকদের। আচ্ছা, এই ভুল ভাঙানোর আগে আমি মনে হয় একটু যদি বলে নিই যে বন্ধ্যাত্ব বন্ধ্যাত্বটা কি? জিনিসটা কি। জি ম্যাডাম। না, বন্ধ্যাত্ব মানে আমরা বলে থাকি যাদের বাচ্চা হয় না। জি। তো বাচ্চা তো অনেকেরই হয় না, অনেক সময় অনেকে ইচ্ছা করেও নেয় না। তো বন্ধ্যাত্ব আমি তখনই বলবো যখন একটা দম্পতি, যেমন স্বামী স্ত্রী একসাথে থাকছে 1 বছর এবং প্রচলিত যে সমস্ত পদ্ধতি আছে, যেমন কন্ট্রাসেপশন যেগুলোকে বলে থাকি, সেগুলো যদি ইউজ না করে 1 বছর থাকার পরও যদি তাদের বাচ্চা না হয়, তখন আমরা বলতে পারি যে সেই কাপল অথবা সেই হাজবেন্ড ওয়াইফ তারা ইনফার্টাইল। হ্যাঁ, তো এখন আমি একটু বলতে চাচ্ছি যে একটা বাচ্চা হওয়ার জন্য যে 2টা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, আমি একটু জাস্ট সবাইকে একটু বোঝার জন্য, হ্যাঁ, ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু সমান রেসপন্সিবল বাচ্চা হওয়ার জন্য। একটু আগে তুমি বললে যে বাচ্চা না হলে শুধু মেয়েদেরই দোষ দেওয়া হয়, এটা আসলে ঠিক না, অনেকে মানতেও চায় না। তো আমি একটু দেখাতে চাচ্ছি আমার হাতে যে ছবিটা আছে, সেই ছবির আমার ডান দিকে যে ছবিটা গোল মতো, সেটাকে আমরা বলে থাকি ওভাম অথবা ডিম, সিম্পল ভাষায় ডিম। আর পাশে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি লম্বা মতো, সেটাকে বলা হয় স্পার্ম অথবা শুক্রাণু। শুক্রাণু ডিম্বাণু এটা আমরা সবাই চিনি, যারা মোটামুটি সায়েন্সের ছাত্র তারা সবাই জানে শুক্রাণু ডিম্বাণু কাকে বলে। তাহলে প্রধান 2টা কম্পোনেন্ট বাচ্চা হওয়ার জন্য, একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হচ্ছে শুক্রাণু। এই শুক্রাণুটা আসে পুরুষ সঙ্গী থেকে এবং ডিম্বাণুটা আসে হচ্ছে মেয়ে সঙ্গী থেকে। তাহলে স্বামী এবং স্ত্রী দুজন মিলেই কিন্তু একটা বাচ্চা হয়। তাহলে খুব সোজা বোঝা যাচ্ছে যে বাচ্চা না হওয়ার জন্য দায়ী না, স্বামীও দায়ী না, ওয়াইফও দায়ী না। যদি ভুল ত্রুটি থেকে থাকে, যদি কারো বাচ্চা না হয়, সেক্ষেত্রে একদম প্রপার ইনভেস্টিগেশন না করে কাউকে দোষারোপ করা উচিত না যে ওয়াইফের জন্য বাচ্চা হচ্ছে না অথবা হাজবেন্ডের জন্য বাচ্চা হচ্ছে না। ম্যাম, আপনি আমাদেরকে বলে দিলেন যে এটা কিভাবে হচ্ছে, তো আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন যে ম্যাডাম একটা বাচ্চা কিভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, একটা বাচ্চা কিভাবে তৈরি হচ্ছে, তো প্রথমে আমি আরেকটা ছবি দেখাচ্ছি। ছবি আসলে আমরা মেডিকেল সায়েন্সে যারা আছি তারা তো খুব সহজে বুঝে যায়, যারা সাধারণ মানুষ তাদেরকে ছবি দিয়ে দেখালে আমার মনে হয় একটু ভালো বুঝতে পারবে। এইখানে যে ছবিটা আছে, সেই ছবিটা হচ্ছে স্ত্রীর যে প্রজনন তন্ত্র থাকে, সেই প্রজনন তন্ত্রের ছবি। আমি যদি এই জায়গাতে আসি, এটা হচ্ছে সহবাসের রাস্তা, যেটাকে আমরা ভ্যাজাইনা বলে থাকি। এটা হচ্ছে জরায়ুর মুখ, এটা হচ্ছে জরায়ু, যেটাকে আমরা অনেকে বাচ্চা দানি বললে ভালো বুঝতে পারি, অথবা ইউটেরাস। ইউটেরাসের উপর দিকে যে 2টো লম্বা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ডিম্ব নালী। এই নালী শেষ প্রান্তে আমরা যে হলুদ রঙের 2টি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, একে বলা হয় ওভারি অথবা ডিম্বাশয়। এই ডিম্বাশয়ে প্রতিটি মেয়ের জন্মের সময় নির্দিষ্ট পরিমাণ কিছু ডিম থাকে এবং সেই ডিম কিন্তু মাসে মাসে একটা করে বড় হয় এখান থেকে রিলিজ হয়, যেটাকে আমরা বলি ওভুলেশন। ওভুলেশন হওয়ার পর এই যে টিউবটা, এই টিউবের একটা নেচার হচ্ছে, এখানে যদি কিছু আসে তাহলে সেটাকে সে ভিতরে একটা সাকশনের মতো করে ভিতরে নিয়ে আসে। যখন ভিতরে নিয়ে আসে, সেই সময়টাতে একটা পার্টিকুলার সময়, মাসে একটা মেয়ের মাসিক
30 দিন আমরা বলি যে একটা মাসিক থেকে আরেকটা মাসিকের দূরত্ব হচ্ছে 30 দিন। এই 30 দিনে কিন্তু বাচ্চা হবে না। জি। এই 30 দিনের মধ্যে নির্দিষ্ট 10টা দিন আছে, যেই 10 দিনের কোনো একদিন এই বাচ্চা হওয়ার যে ফার্টাইল পিরিয়ড বলছি, রাইট, ফার্টাইল পিরিয়ড বলছি, সেই সময় বাচ্চা হয়। সেই সময় যদি একটা শুক্রাণু তার পুরুষ সঙ্গীর কাছ থেকে একটা শুক্রাণু এইখানে ডিমের কাছে গিয়ে পৌঁছায়, তাহলে এই ডিমটা ওই শুক্রাণু দিয়ে নিষিক্ত হয়। নিষিক্ত মানে হচ্ছে এটাকে আমরা বলি ফার্টিলাইজেশন হয়। ফার্টিলাইজেশন হওয়ার পর অনেকগুলা ধাপ পার হয়ে কিছু সময় পরে আস্তে আস্তে এই ডিম মানে যেটা ফার্টিলাইজড ওভাম যেটাকে বলে থাকি, সেটা আস্তে আস্তে এখানে আসে, এসে ডিম্বাশয় যেটা অথবা বাচ্চা দানি, সেখানে এসে সে কোনো এক জায়গায় বসে পড়ে, এবং বসে পড়ার পরই গ্র্যাজুয়ালি আরো অনেক পরিবর্তন হয়। কালের পরিবর্তনে ধীরে ধীরে 9 মাস শেষ হয়, 9 মাস পরে হচ্ছে ম্যাডাম বাচ্চাটার জীবনটা আসছে, তখনই আসছে মায়ের কাছে। প্রথম আমরা বলে থাকি 4 to 8 উইকস, 8 সপ্তাহের মধ্যেই অর্গানোজেনেসিস কমপ্লিট হয়ে যায়, মানে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে যায়। সেই মানুষ তারপর 9 মাস ধরে বড় হতে থাকে এবং তারপর একসময় ভূমিষ্ঠ হয়। এটাই হচ্ছে সৃষ্টির রহস্য। ম্যাডাম, আপনি তো বলেই দিলেন যে একটা সন্তানের জন্য বাবা মা দুজনই দায়ী। তো এই বন্ধ্যাত্বর কারণটা কি ম্যাডাম ছেলে মেয়েদের ক্ষেত্রে আলাদা? যদি আলাদা হয়ে থাকে ম্যাডাম, তাহলে একটু আমাদেরকে যদি ভেঙে বলতেন। বন্ধ্যাত্বর কারণ তো অবশ্যই আলাদা। বন্ধ্যাত্বর কারণ বলতে গেলে প্রথমে আমাদেরকে ওভাবে আসতে হবে ছেলে অথবা মেয়ে। ছেলের সঙ্গীর কাছ থেকে যেহেতু স্পার্মটা আসে, যদি কারো বীর্যের মধ্যে স্পার্ম কাউন্ট কম থাকে, অথবা স্পার্ম কাউন্ট ঠিকই আছে, মর্টালিটি কম, অথবা সবই ঠিক আছে, মরফোলজি মানে চেহারা ভালো না, মানে এটা মেডিকেল টার্ম আসলে। হ্যাঁ, আমরা যখন কোনো ইনফার্টাইল কাপল পাই, তখন আমরা ছেলেদের জন্য কিছু টেস্ট দিয়ে থাকি। সেই টেস্টের মধ্যে প্রধান যে টেস্টটা আমরা করতে দেই সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। সেই সিমেন অ্যানালাইসিসের কিছু নিয়ম আছে। সেই নিয়মটা যখন ওই ইনফার্টাইল দম্পতি ল্যাবরেটরিতে যায় তখন আমরা ভালো মতো বুঝিয়ে দেই। কিছু 2-3 দিন অ্যাবস্টিনেন্স করতে হয়, 3 দিন সহবাস বন্ধ রেখে তারপরে সিমেন্টটা দেখতে হয়। তো সিমেন্ট যখন দেখে, ওই শুক্রাণুটা যখন দেখে, শুক্রাণুর মধ্যে অনেক ব্যাপার আছে, যে ওই শুক্রাণুটা অ্যানালাইসিস করতে হয় যে ওটা দিয়ে বাচ্চা হবে কি হবে না। দেখা যাচ্ছে শুক্রাণু প্রচুর আছে, কিন্তু তারপরেও সেই পুরুষ লোকের বাচ্চা হচ্ছে না কেন, সেইটা তাকে বুঝে নিতে হবে। শুক্রাণু থাকলেই কিন্তু বাচ্চা হবে না, এই একটা। আরেকটা হতে পারে যে ওই সিমেন অ্যানালাইসিসের সময় কোনো শুক্রাণু পাওয়া নাও যেতে পারে, আবার কাউন্ট কম হতে পারে। প্রথম বেসিক টেস্টটা হচ্ছে শুক্রাণু আছে কিনা দেখা। যদি শুক্রাণু থাকে তাহলে একরকম ভাবে আগাতে হবে। শুক্রাণু যদি একদম না থাকে, তখনই আমরা সেই পুরুষ সঙ্গীটির কিছু হরমোন অ্যানালাইসিসে যাই। যেহেতু রিপ্রোডাক্টিভ অথবা বাচ্চা হওয়ার যে প্রসেস, সেটার সাথে হরমোন বেশি রিলেটেড, আমরা হরমোন টেস্ট করতে চাই। হরমোনের মধ্যে আবার হরমোনের রেজাল্ট দেখে কম বেশি সেভাবে আমরা সেই রাস্তায় যাই আর কি। আসলে এক কথায় বলা তো সম্ভব না, ওটা তখন ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা কাকে কিভাবে ট্রিটমেন্ট করব, কার জন্য কোনটা করবো, সবার জন্য কিন্তু এক না। হ্যাঁ, অন্য ডিজিজের ক্ষেত্রে যেমন জ্বর হলে প্যারাসিটামল দিতে হবে, টাইফয়েড হলে এই ওষুধ দিতে হবে। আমরা কিন্তু ইনফার্টিলিটিতে ওরকম আমরা অথবা না দিতে পারি না। আমাদেরকে তখন পার্টিকুলার সেই ইনফার্টাইল কাপল অথবা সেই ইনফার্টাইল যে মেল পার্টনার মানে ছেলে সঙ্গী, তার অবস্থা বুঝে তাকে ট্রিটমেন্ট দিতে হয়, তার অবস্থা বুঝে তাকে টেস্ট করতে হয়। হয়তো ও বলতে পারে যে আমার তো বাচ্চা হয় নাই, আমাকে ডক্টর এই টেস্ট দিয়েছিল, এই ওষুধ খেয়েছিলাম, তারপর আমার বাচ্চা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু বলা যাবে না, কারণ এক একটা মানুষ এক এক রকম, এক একজনের সমস্যা এক এক রকম। তাকে ডক্টরের কাছে আসতে হবে, বুঝতে হবে, সমস্যা অনুযায়ী তার ট্রিটমেন্ট শুরু হবে। আর মেয়েদের কারণগুলো যদি একটু বলতেন। মেয়েদের কারণের মধ্যে এই যে আমি কিছুক্ষণ আগে দেখালাম ছবিটা, যে প্রতি মাসে একটা করে ডিম আসে। সেই ডিম আসার ব্যাপারটাকে আমরা বলি ওভুলেশন। মেয়েদের বাচ্চা না হওয়ার প্রথম কারণই হচ্ছে ওভুলেশন না হওয়া। এই একটা কারণ। ওভুলেশন কেন হয় না সেটা অনেক অনেক কথা বলবো পরে। দ্বিতীয় কারণটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি, মানে হচ্ছে গঠনগত ত্রুটি। যেমন একটা মেয়ের বাচ্চা হওয়ার জন্য প্রজনন তন্ত্রের যে গঠন থাকে, সেই গঠনে যদি কোনো ত্রুটি থাকে, বিভিন্ন জায়গায় ত্রুটি থাকতে পারে। একটা প্রজনন তন্ত্র যদি এরকম হয়ে থাকে,
তাহলে এই প্রজনন তন্ত্রের প্রতিটা পয়েন্টেই প্রবলেম থাকতে পারে। কোন পয়েন্টে প্রবলেম সেটাকে খুঁজে বের করতে হবে। এখানে থাকতে পারে, সার্ভিক্সে থাকতে পারে, ইউট্রাসের মধ্যে থাকতে পারে, টিউবটা ব্লক থাকতে পারে, এখানে বড় একটা টিউমার থাকতে পারে, বাইরে প্রবলেম থাকতে পারে, এন্ডোমেট্রিওসিস, অনেক প্রবলেম থাকতে পারে। সেই প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে। এই হলো 2। আর 3rd নাম্বার যেটা, সেটা অজানা, আননোন। আমরা বলে থাকি, দেখা যায় যে আমরা সবকিছু করলাম, সব টেস্ট করলাম, কিন্তু কোনো কারণে খুঁজে পাচ্ছি না, আনএক্সপ্লেইন বলে থাকি আমরা। 10 to 20% আমরা পেয়ে থাকি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। ম্যাডাম, মাসিকের সাথে প্রেগন্যান্সির সম্পর্কটা যদি আপনি একটু বুঝিয়ে বলতেন। মাসিকের সাথে প্রেগন্যান্সির সম্পর্কটা খুবই নিবিড়। একটা মেয়ের যখন রেগুলার মাসিক হয়, তখন আমরা ধরে নেই যে সেই মেয়েটি প্রতি মাসে একটা করে ডিম আসছে। তার মানে হচ্ছে তার ওভুলেশন হচ্ছে, এবং বাচ্চা হওয়ার তার নিশ্চয়তাও তো আছে ম্যাডাম ওটার মাধ্যমে। যেই মেয়ের রেগুলার ওভুলেশন হয়, আমরা ধরে নিই সেই মেয়ের বাচ্চা হবে। তবে এখানে কিছু এক্সেপশন আছে, ফিউ পার্সেন্টেজ, যে নিয়মিত মাসিক হচ্ছে কিন্তু ওভুলেশন হচ্ছে না। সেটা অনেক অনেক ডিপের কথা, ওই ডিপের কথায় না যাওয়াই ভালো। আপাত দৃষ্টিতে আমরা যেটা বুঝি, যে মেয়ের রেগুলার মাসিক হয়, সেই মেয়ের রেগুলার একটা করে ডিম আসে মাসে মাসে, এবং সেই মেয়ে কনসিভ করবে। জি ম্যাডাম। ম্যাম, সহবাসের কোন সময়টা ম্যাডাম আসলে সহবাসের জন্য একটা বাচ্চা যখন কেউ নিতে চাচ্ছে, তখন ম্যাম সহবাসের কোন সময়টা তাদের আসলে জরুরি? আর তুমি বলতে চাচ্ছ যে পিরিয়ডের কোন সময়টা থাকলে কনসিভ করবে? হ্যাঁ, এটা খুবই জরুরি একটা জিনিস। আমি তো অনেকদিন প্র্যাকটিস করি, অনেক বছর, 15-16 বছর। তো আমি আমার প্রাইভেট প্র্যাকটিসে দেখেছি যে অনেক কাপল আছে, অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে, বাচ্চা কখন হয় সেই সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। আমি আমার মজার একটা ঘটনা বলি। আমি যখন ট্রেনি, অনেক বছর আগে, আমি যখন 2000 ঘটনা হয়তো বা, আমি আউটডোরে বসে আছি, সেই সময় বিএসএমএ তে কাজ করতাম। আউটডোরে বসে আছি, আমি পেশেন্ট দেখছি, হঠাৎ করে যে মেইল পার্টনার, সে খুব চিৎকার করছে যে আপনি তো দেরি করে পেশেন্ট দেখছেন কেন? আমি বলি সমস্যাটা কি? বলে কি, ওনাকে দেখেন, ওষুধ লিখে দেন, আমি ওনাকে ট্রেনে তুলে দিব। উনি তো অনেক দূর থেকে আসছে। তার মানে হচ্ছে যে ট্রিটমেন্টের জন্য সে তার ওয়াইফকে ঢাকায় নিয়ে এসছে, ভালো জায়গায় নিয়ে এসছে, খুব মানে ইন্টেনশন খুব ভালো, কিন্তু ট্রিটমেন্ট করার পরে সে আবার তার ওয়াইফকে ট্রেনে তুলে দিবে, ও বাড়ি চলে যাবে। তাহলে ঘটনাটা কি হলো? দূরত্ব তো আছেই ম্যাডাম। হ্যাঁ, ঘটনাটা হলো সে জানেই না যে কোন সময় মানে বাচ্চা হয়। আমি যখন তাকে বললাম, সে বললো কেন, এই 2 দিন তো আমার সাথে ছিল, এই 2 দিন তো বাচ্চা হওয়ার জন্য যথেষ্ট, অনেকে তো একদিন থাকলে বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, তো তখন আমাদেরকে কাউন্সিলিং করতে, এই জিনিসটা সবার খেয়াল করতে হবে। অনেক সময় আমি আমার চেম্বারেও অনেক প্রেসক্রিপশনও পাই, আমি কারো করছি না, যে অনেক সময় খেয়াল করা হয় না, হয়তো অনেক পেশেন্ট দেখছে, খেয়াল করছে না, হাজবেন্ড তো বিদেশে, দেখা যায় অনেকে জানেও না যে একটা পারফেক্ট টাইম আছে যেখানে আমাদেরকে যে সময়টাতে করতে হবে। তাহলে আমরা যেটা সবার জন্য যেটা কথা, সেটা হচ্ছে যে একটা মেয়ে যখন আমাদের কাছে বাচ্চা নেওয়ার জন্য আসবে, আমরা তখন তাকে তার মাসিকের সময়টা জিজ্ঞেস করব। তাকে বুঝিয়ে দিব যে যেই দিন মাসিক হবে সেই দিন তোমার মাসিকের প্রথম দিন। সেই প্রথম দিন থেকে 1, 2, 3 করে তুমি তোমার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবে। দাগ দিয়ে 10 থেকে 20 ডেজ, মানে 10তম দিন থেকে 20তম দিন, এটা হচ্ছে যারা বাচ্চা নেওয়ার প্ল্যান করছে, বাচ্চা নিতে চাচ্ছে, তাদের জন্য আমরা বলি গোল্ডেন টাইম। এই সময়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই সময়টা যাতে হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে থাকে সেটা বলে দিতে হবে। আর বাকি যে সামনের 10 দিন, পিছনের 10 দিন আছে, সেই 10 দিনে আসলে তেমন মানে কোনো ফ্রুটফুল কিছু হয় না। যারা ইনফার্টাইল, বাচ্চা নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে এটা বলে দিতে হবে। যদিও টাইম দেওয়াটা একটা স্ট্রেসের ব্যাপার, যে 10তম থেকে 20তম থাকতে হবে, এরকম অনেকের টেনশনে থাকে, টেনশনের জন্য ওভুলেশন হ্যাম্পার হয়। আবার মেল পার্টনার যে থাকে, সেও টেনশনে থাকে, ওটার জন্য স্পার্ম কাউন্ট উল্টাপাল্টা হয়। কিন্তু কিছু করার নাই, সবকিছু বলে দিতে হবে, যে রিল্যাক্স থাকতে হবে। ওই 10 দিন তোমাকে, মাসের যে ইম্পর্টেন্ট 10 দিন গোল্ডেন টাইম, সেই সময়টা যাতে দুজন একসাথে থাকে সেটা নিশ্চিত করতে হবে। জি ম্যাডাম, আমাদের ফেসবুকে কমেন্ট আসছে। ম্যাম, সোহানা হোসেন লিখেছেন, ওনার বিয়ে হয়েছে 7 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখন ওনার কনসিভ হচ্ছে না। উনি সব টেস্ট করিয়েছে, উনি তার সবকিছু নরমাল এসেছে, উনি এখন কি করবেন? আচ্ছা, সব টেস্ট বলতে আমি একটু স্পেসিফাই করতে চাচ্ছি যে আপনার হাজবেন্ডের টেস্ট করা হয়েছে কিনা, এবং টিউব টেস্ট, মানে টিউবটা প্যাটেন্ট আছে কিনা। এই যে আমি যেটা বললাম, এই যে স্ট্রাকচারের মধ্যে যে দুটো টিউব থাকে আমাদের, জি, ফেলোপিয়ান টিউব বলি, ওই দুটো খোলা আছে কিনা ওটা দেখার জন্য কিন্তু একটা আলাদা টেস্ট আছে, যে টেস্টটা আমরা ইনিশিয়ালি করি না, ওটা একটু পরে করি। হ্যাঁ, যখন দেখি যে 6 মাস ওষুধ খাওয়ার পর হচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওই টেস্টে যাই। ওটা ঠিক আছে কিনা আমি জানি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওনার বয়স কত, সেটা আমি জানি না, বয়সটা জানা দরকার। হ্যাঁ,
থাকে। দর্শক, আপনারা যদি আপনাদের বয়স উল্লেখ করে আপনারা কমেন্টে আপনাদের সমস্যাগুলি লিখেন তাহলে ম্যাডামের জন্য উপদেশ দিতে সুবিধা হবে। আশা করছি আপনারা আপনাদের বয়সটি লিখে তারপর আপনাদের সমস্যাগুলো লিখবেন। ম্যাডাম, এরপরে তানজিলা ইসলাম তঞ্জু লিখেছেন ওনার রক্ত অনেক বেশি ভাঙছে, সেই ক্ষেত্রে ওনার কি করণীয়? রক্ত বেশি ভাঙছে মানে কি মাসিকের সময় রক্ত বেশি ভাঙছে নাকি মাসিকের মাঝেও ভাঙছে? যদি মাসিকের সময় বেশি রক্ত ভাঙে তাহলে সেটাকে আমরা বলে থাকি এটা মেডিকেল কন্ডিশন আছে যেটাকে আমরা ম্যানোরিয়েজিয়া বলি, মানে মাসিকে বেশি রক্ত যায়। মাসিকে বেশি রক্ত যাওয়ার কিছু কারণ আছে, তার মধ্যে আছে কিছু হরমোনাল কজ আর কিছু আছে টিউমার। এখন আপনার হরমোন অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনার হরমোনগুলো ঠিক আছে কিনা। বেশি কম হলেও কিন্তু মাসিকের ব্লিডিংটা খুব বেশি হয়। আর কিছু টিউমার আছে, যেমন জরায়ুর মধ্যে কিছু টিউমার হয় যেটাকে আমরা ফাইব্রয়েড বলে থাকি, ফাইব্রয়েডের জন্য কিন্তু ব্লিডিং বেশি হতে পারে। আরো কিছু টিউমার আছে ওভারিতে হয় যেগুলা থেকে হরমোন সিক্রেট হয়, ওটার জন্য কিন্তু ব্লিডিং বেশি হতে পারে। এখন আপনার কোন কন্ডিশন ওটা আপনাকে আসলে ইনভেস্টিগেশন করা, একটু ফিজিক্যালি দেখা, না দেখে তেমন শিওর কিছু বলা যাচ্ছে না। তবে মাসিকের রক্ত বেশি যাওয়া আসলে ভালো না, আপনাকে খুব ইমিডিয়েটলি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে, কারণ রক্ত বেশি চলে গেলে কিন্তু অ্যানিমিয়া হবে, ওটার জন্য হার্টে ইফেক্ট হবে, কিডনিতে ইফেক্ট হবে, আপনি দুর্বল হয়ে যাবেন, কাজ করতে পারবেন না। আপনাকে খুব জরুরি ভিত্তিতে একজন ডক্টরকে দেখাতে হবে। ম্যাম, এরপরে সোহানা হোসেন লিখেছেন ওনার হাজবেন্ড, উনি এবং ওনার হাজবেন্ড দুইজনই সব টেস্ট করিয়েছে, এবং উনি জানতে চাচ্ছিলেন যে ম্যাডাম টেস্ট নর্মাল থাকার পরেও অন্য কি কি কারণে আর কি ইনফার্টিলিটিটা হতে পারে? আচ্ছা, আমি যখন ইনফার্টিলিটির কজ বলেছিলাম যে আমরা যদি কজগুলা ভাগ করি, 40%, 40% বলি মেয়ের দোষে হচ্ছে না, আর 40% ছেলের দোষে হচ্ছে না, তাহলে হলো আমার 80%। আর বাদ থাকলো আমার 20%। 20%-এর মধ্যে 10% বলে থাকি যে দুজনেরই কিছু মিলিয়ে তো সমস্যা আছে, দুজনেই হয়তো দুর্বল, ওটা মিলিয়ে হচ্ছে না। আর বাকি যে 10%, 10%, তার কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এটাকে আমরা আনএক্সপ্লেইন বলে থাকি। তা আনএক্সপ্লেইনদের ক্ষেত্রে যেটা আমার বলা, সেটা হচ্ছে যে বয়স তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস। অনেকে দেখা যায় যে এখানে সেখানে ঘুরে টুরে বয়স শেষ হয়ে যায়, 30-35-এর পরে ডক্টরের কাছে যায়। তো এটা আসলে মানে খুব একটা ভালো বিহেভ না, কারণ 30-র পরে মেয়েদের ফার্টিলিটি এমনি কমতে থাকে, ডিমের পরিমাণ কমতে থাকে, তখন ট্রিটমেন্ট এত বেশি ইফেক্টিভ হয় না। যদি কারো 2 বছর 1 বছর পরে বাচ্চা না হয়, আমার মনে হয় সিরিয়াসলি আপনাদের কারো কোনো ডক্টরের সাথে অ্যাটাচ হওয়া উচিত, অ্যাটাচ হয়ে সেখানে প্রপার ট্রিটমেন্ট নেওয়া উচিত। আমি এখানে একটু বলে নেই, আমি এটা সবসময় চেম্বারে বলি, আমার কাছে যখন বাচ্চা হয় না এরকম কাপলরা আসেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য, আমি বলি যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট একটা ধৈর্যের ট্রিটমেন্ট, ধৈর্য ধরতে হবে। এখানে আমি ডক্টর, আমার ধৈর্যের দরকার আছে, আমার যে রোগী তারও কিন্তু ধৈর্যের দরকার আছে। আরেকটা কথা তুমি জানো কিনা জানি না, আমাদের কিন্তু ডক্টরের চেয়ে রোগীর সংখ্যা বেশি। যখন কারো একটা সমস্যা হয় অনেক মানুষ অনেক মানে অ্যাডভাইস না, ভালোর জন্য অ্যাডভাইস দেয়, কেউ কারো খারাপ চায় না, ভালোর জন্য দেয়। কিন্তু এখানে আমি এটা বলছি এই জন্যই যে ওই সমস্ত রোগীদের প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা প্রথম একজন ডক্টর নির্বাচন করুন, প্রথম ফিক্স করুন যে আমি ওই ডক্টরকে দেখাবো, ওনার কাছে আপনি থাকেন। হ্যাঁ, আপনি ওনাকে 3 মাস দেখালেন, তারপর আরেকজনের কাছে চলে গেলেন, তারপরে 3 মাস উনি দেখার পর 6 মাস আবার ওখানে চলে গেলেন। এরকম হলে হবে কি, ইনফার্টিলিটির যে ট্রিটমেন্টটা ওটার কিছু ধাপ আছে, আমরা সেই ধাপগুলো মেনটেন করি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম করে আস্তে আস্তে লাস্ট পর্যায়ে আমরা টেস্ট টিউব বেবিতে যাই। ফার্স্টে কিন্তু কেউ টেস্ট টিউব বেবিতে চলে যায় না, দেখে নেয়। এখন হয়েছে কি যে প্রথমে আমার কাছে এক পেশেন্ট আসলো, আমি ফার্স্ট ধাপ শুরু করলাম, ফার্স্ট ধাপ কমপ্লিট করে সেকেন্ড ধাপে যখন তার যাওয়ার সময় হলো, সে আর থাকলো না, ধর 3 মাস দেখাচ্ছি বাচ্চা হচ্ছে না, ও বলছে ওইভাবে অমুকের কাছে বাচ্চা হয়েছে, আমি ওই কাছে যাব। তারপর চলে গেল সে ওই ডক্টরের কাছে। কিন্তু সমস্যাটা যেটা হলো, আমি যে ফার্স্ট স্টেপ শুরু করেছিলাম ওই ডক্টর কিন্তু ফার্স্ট স্টেপ থেকেই শুরু করবে, কারণ আমরা তো সবাই ডাক্তার, আমরা তো সবাই এক বই পড়েই, হ্যাঁ ট্রিটমেন্ট সেম, ধৈর্য ধরতে হবে। তখন হয় কি, সে 3 মাস পিছিয়ে গেল। আর ফার্টিলিটির যে মেডিসিন গুলো আমরা ইউজ করি ওগুলো কিন্তু খুব ভালো মেডিসিন না। হ্যাঁ, ওগুলো আমরা 6 মাস 1 বছর এর বেশি আমরা দিতে চাই না। এবং প্রতিবারই যখন রোগী আসে, প্রতি মাসে মাসে ফলো আপে আমরা কিন্তু অনেকগুলো প্যারামিটার দেখি যাতে ওর শারীরিক কোনো সমস্যা না হয়। এবং এমনও অনেক অনেক ঘটনা আমরা জানি যে বছরের পর বছর ফার্টিলিটি মেডিসিন খেয়ে খেয়ে লাস্ট পর্যন্ত তার ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, আরো অনেক ধরনের অনেক সমস্যা হয়ে গেছে। সেই জন্যই রোগীদেরকে প্রথম ঠিক করতে হবে যে আমরা একটা ডাক্তারের কাছে ফিক্স থাকবো, ধৈর্য ধরে চিকিৎসা দিতে হবে। হ্যাঁ, ডক্টরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, রোগীকেও ধৈর্যের পরিচয় দিতে হবে। ম্যাডাম, এরপরে ম্যাডাম আমাদের একটা ফোন কল এসেছে, আমরা নিয়ে আসছি।
আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডক্টর থেকে বলছি। ডাক্তার শুনতে পাচ্ছেন? দর্শক আপনার প্রশ্নটি করুন। জি 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 ম্যাডাম শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনার ফেসবুকের সাউন্ডটা একটু কমিয়ে দিন, তাহলে ওয়ালাইকুম ম্যাডামের জন্য আসসালাম। শুনতে সুবিধা হবে। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি আমি আমার ওয়াইফকে ডক্টরকে দেখাইছিলাম। তো ডক্টর নেক্সট মান্থে আমার ওয়াইফের একটা ল্যাপ্রোস্কোপি করেছে। হ্যাঁ, জি ল্যাপ্রোস্কোপিতে ওনার দুটো টিউবই ব্লক আসছে। জি। ডাক্তার সেন্টার, আমি এখন কি কি করতে পারি ম্যাম, একটু বলবেন প্লিজ। আপনার ওয়াইফের বয়স কত? 28। 20। আপনার ওয়াইফের আগের কোনো বাচ্চা আছে? না ম্যাডাম। আচ্ছা, তাহলে যে আপনার জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে, যেহেতু তার দুইটা টিউবই ব্লক, তার মানে তার যে মাসে মাসে ডিম আসছে সেই ডিমটা পৌঁছতে পারছে না। হ্যাঁ, এখন আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে টেস্ট টিউব বেবি অথবা আইভিএফ করা। টেস্ট টিউব বেবি অথবা আইভিএফ, এবং আপনাদের কিন্তু সাকসেস রেট অনেক বেশি, যেহেতু আপনাদের অন্য কোনো সমস্যা নাই, শুধু টিউবে ব্লক। আপনারা যদি আইভিএফ এ যান, আপনাদের জন্য কিন্তু সাকসেসটা অনেক বেশি হবে। আপনারা দেরি না করে আমার মনে হয় ওই ডিসিশন নিয়ে ফেলেন, খোঁজ খবর নিয়ে। বাংলাদেশে অনেক আইভিএফ হয়, অনেক জায়গায় হয়, ভালো ভালো সেন্টার আছে আমাদের বাংলাদেশে। আপনি সেখানে একটা ভালো সেন্টারে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আপনার বাচ্চা হবে। ম্যাডাম, আমি আরেকটু জিনিস জানতে চাচ্ছি ম্যাডাম, ব্লকটা কি ক্লিয়ার করা যায় ম্যাডাম? আচ্ছা, ব্লকের মানে ভ্যারাইটি আছে। ব্লক এখন কোন জায়গায়, এই তো লম্বা টিউব যদি আমি দেখি, হ্যাঁ, জি জি। যদি এই দিকে ব্লক থাকে মাথার দিকে, সেটা ছোটানো যায় অনেক সময়। কিন্তু যদি এই দিকে কোথাও ব্লক থাকে, সেই ব্লকগুলা ছোটানো ডিফিকাল্ট, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে টিউবের ব্লক ছোটানো কিন্তু আমরা খুব একটা এনকারেজ করি না। হ্যাঁ, কারণ হচ্ছে যে যেখানেই ব্লক থাকুক না কেন, আমি যদি ওটা ছুটিয়ে দেই, পরবর্তীকালে হবে কি ওই জায়গাটা একটু ন্যারো হয়ে যায়। ন্যারো হয়ে গেলে আপনার ওয়াইফ হয়তো প্রেগনেন্ট হবে, কিন্তু প্রেগনেন্ট হলে হবে কি, এখান থেকে তো ফার্টিলাইজ যে ওভামটা হয় সেটা তো যেতে হবে এখানে, তাই না? যাওয়ার সময় হবে কি, যে জায়গাটা ন্যারো ওখানে আটকে যাবে। আটকে গেলে সেটা সেটা একটা কন্ডিশন আছে যেটাকে আমরা বলি একটোপিক প্রেগন্যান্সি। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। সেই জন্য আমরা খুব একটা এনকারেজ করি না। যেহেতু আপনার টিউব, শুধু টিউব ব্লক আছে আর কোনো সমস্যা নাই, আপনি আইভিএফ এ চলে যান, ওটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট। এখানে এক্সপেরিমেন্ট করার কিছু নাই। ঠিক আছে ভাই? হ্যাঁ। ধন্যবাদ দর্শক। ম্যাডাম এরপর ইভা মারুফা লিখেছেন, ওনার বয়স 27 বছর, বিয়ে হয়েছে 5 বছর। উনি 2 বছর ধরে ট্রাই করছে, ওনার পিরিয়ড নিয়মিত হচ্ছে এবং ওনার একটা সিস্ট ছিল, বাট ওই সিস্টটা থাকাতে কি ওনার বেবি কনসিভ করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা উনি সেটা জানতে চাচ্ছে। ওনার বেবি কনসিভ হচ্ছে না, 2 বছর ধরে ট্রাই করছে। উনি সব ধরনের টেস্ট করিয়েছে, ওনার হাজবেন্ডও করিয়েছে, টেস্ট সব নর্মাল আছে, বাট উনি জানতে চাচ্ছিলেন যে যেহেতু কনসিভ হচ্ছে না, তাহলে এটা পিছনে কারণটা কি হতে পারে। বয়স কত? বয়স হচ্ছে ম্যাডাম 27 বছর। আচ্ছা, 27 বছর এবং আপনাদের সব টেস্ট নর্মাল আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় 2 বছর, তো 2 বছর অত বেশি লম্বা সময় না। আপনারা এখনই কোনো অভিজ্ঞ গাইনোকোলজিস্টের সাথে দেখা করুন। দেখা করে প্রথমে মেডিসিন নিয়ে চেষ্টা করুন বাচ্চা হয় কিনা। মেডিসিন দিয়ে সাধারণত 6 মাস দেখা হয়। যদি মেডিসিন দিয়ে না হয়, সেই ক্ষেত্রে 6 মাস অথবা 1 বছর পরে আইইউআই, আইভিএফ যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো ফলো করতে পারেন। যেহেতু আপনাদের কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় নাই, সেটা আমার মনে হয় মাসিকও আপনার রেগুলার আছে। আপনি যদি নিয়মগুলা মেনে চলেন, আমরা কিছু নিয়ম বলে দেই মাসিকের কোন সময় থাকতে হবে, সেই স্পেসগুলা যদি আপনি ভালো মতো মেনটেন করেন, ইনশাল্লাহ আপনার প্রেগনেন্সি হয়ে যাবে। জি ম্যাডাম। ম্যাডাম আপনি আমাদেরকে যদি একটু বলতেন যে আহ, আমরা তো এখন ম্যাডাম মেয়েরা অনেক কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গিয়েছি, তো দেখা যাচ্ছে যে অনেক বয়স পর্যন্ত কেউ কনসিভ করছে না বা বিয়েটাও করছে অনেক লেটে। তো ওদের জন্য ম্যাডাম ইনফার্টিলিটিটা কতটুকু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, বা তাদের বাচ্চা কনসিভ করার জন্য কি করা উচিত সেটা যদি একটু বলতেন ম্যাডাম। তুমি খুব সুন্দর একটা কথা বলেছো, একদম যুগ উপযোগী কথা। আমি নিজেও একটা মেডিকেল কলেজে প্রফেসর এবং আমি একাডেমিক কাজে যুক্ত আছি। তো আমি যেটা খেয়াল করেছি, আমার মনে হয় সবাই স্বীকার করবে, মেয়েরা অনেক ক্যারিয়ারিস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা বলে থাকি ক্যারিয়ার ইজ দ্য ব্যারিয়ার। মানে হচ্ছে এটাই যে একটা মেয়ে যখন ক্যারিয়ার একদম শেষ পর্যায়ে যে বিয়ে করতে চায়, বাচ্চা নিতে চায়, অলরেডি তার বয়স কিন্তু 30-32 হয়ে যায়। হয়ে যায়। তো আমরা একটা ইন জেনারেল আমরা যেটা জানি যে
28 বছরের পর থেকে একটা মেয়ের কিন্তু ফার্টিলিটি রেট কমতে থাকে। 28 বছর থেকে গ্র্যাজুয়ালি কমতে থাকে, 30 যখন হয় আরো কমে, 32 বছরের পরে ড্রাস্টিক্যালি আরো কমে যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ক্যারিয়ার ঠিক আছে, ক্যারিয়ার থাকবে, সংসার থাকবে, বাচ্চা থাকবে, সবই থাকবে, সবকিছু কিন্তু একসাথে চলবে, একটা শেষ করে আরেকটা এরকম কিন্তু হয় না। সেই ক্ষেত্রে ক্যারিয়ার ঠিক আছে, ক্যারিয়ারের সাথে সাথে ওই নিজের ফ্যামিলিটার দিকেও খেয়াল রাখতে হবে। ম্যাম, আসলে একটা মেয়ের কনসিভ করার জন্য কোন বয়সটা আসলে হওয়া উচিত? 28 মানে কম যদি বলতে যাই, প্রথম বেবিটা কনসিভ করা কখন 20 উচিত? বছর হয়ে গেলে একটা মেয়ের বাচ্চা নেওয়া উচিত। এর আগে না নেওয়াই ভালো। আমরা বলে থাকি যে একটা একটা মেয়ে শিশুই বলি, মেয়েরা যখন বড় হয় তখন সেই মেয়েটা কিন্তু 20 বছর পর্যন্ত তার শরীরে গ্রোথের যে প্রসেসটা সেটা চলতে থাকে, তার গ্রোথ কিন্তু শেষ হয় না। তো এই 20 বছরের আগে যদি সে বাচ্চা নেয়, সে নিজেই তো তার গ্রোথ কমপ্লিট হয় না, Complete তখন হয়নি। তার ভিতরে যদি আরেকটা জীবন বাড়তে থাকে আসে তাহলে তখন তো- তার স্বাস্থ্যহানি হয়। সেক্ষেত্রে আমরা এটাকে টিনেজ প্রেগনেন্সি বলি। সেই প্রেগনেন্সিতে অনেক সমস্যা হয়, অনেক সময় যে মেয়ে মা হচ্ছে তার জীবন বিপন্ন হয়। এই জন্য বলি 20 বছরের আগে বিয়ে না দেওয়াই ভালো। যদি বিয়ে হয়েও যায় সমস্যা নাই, বাচ্চাটা যেন 20 বছরের পরে নেয়, তাহলে একটা মেয়ের জন্য ভালো। ভালো। ম্যাম, ম্যাক্সিমাম কত এইজে, মানে এজ লিমিটটা কত হওয়া উচিত একটা ফার্স্ট বেবি হওয়ার জন্য, মানে কনসিভ করার জন্য? ফার্স্ট বেবি হওয়ার জন্য 20 থেকে 28 হয় 28 ভালো। ভালো। 28 ইয়ার্স এর মধ্যে যদি মেয়েরা বাচ্চা নিয়ে ফেলে, বড় জোর 30, এরপরে বাচ্চা নিলে অনেক সময় মেডিকেল প্রবলেম হয়, যেমন হাইপার টেনশন হতে পারে, ডায়াবেটিস। তো আমি তো চেম্বারে দেখি যে মোর দেন 70% মেয়ের ডায়াবেটিস। হ্যাঁ, তো এটা তো একটা হরিবল। ডায়াবেটিস থাকলে একটা বাচ্চার গ্রোথ হ্যাম্পার হয়, নর্মাল ডেলিভারিতে আমরা যেতে পারি না। আমাদের ডাক্তারদের তখন অনেক বদনাম হয়ে গেছে, আমরা শুধু সিজার করি, নর্মাল ডেলিভারি করি না, কিন্তু সমস্যা তো অনেক। হ্যাঁ, একটা মানে আমি যে বললাম 70%-এর উপর ডায়াবেটিক পেশেন্ট থাকে, হাইপার টেনশন থাকে। এইসব মেয়েদেরকে আমরা যখন দেখি, হয়তো আমি বললাম যে তুমি প্রেগনেন্সিতে 8 থেকে 12 কেজি ওয়েট গেইন করবে, তো মাশাল্লাহ 20 থেকে 25 কেজি ওয়েট গেইন করে। সেই ক্ষেত্রে তো আমরা খুব ঝামেলায় পড়ে যাই। ওবেসিটিও হয়ে যাচ্ছে, ওবেসিটি একটা হয়ে যাচ্ছে, ডায়াবেটিসও একটা কারণ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে যে সিজারিয়ান সেকশনের রেটটা অনেক বেড়ে যায়, তারপরে বাচ্চার অনেক কমপ্লিকেশন কমপ্লিকেশনস তো হয়। হয়ে হ্যাঁ, যায় হতে পারে। হ্যাঁ, বাচ্চার বিষয়ে। সেই জন্য আগে আগে বাচ্চা নিয়ে ফেলে, মানে 30-এর পরে না যাওয়াই ভালো। ভালো। ম্যাম, একটা বাচ্চা হলো, প্রথম বাচ্চার পরে কতদিন পরে সেকেন্ড বাচ্চাটা নেওয়া উচিত? মানে ফ্যামিলি প্ল্যানিংটা সম্পর্কে যদি একটু বলতেন, যে বার্থ স্পেসিংটা কত হওয়া উচিত? আচ্ছা, বার্থ স্পেসিং আমরা বলি 2 to 3 ইয়ার্স। জি। 2 to 3 ইয়ার্স বার এই জন্যই, যারা গ্রামে থাকে তাদের জন্য আমরা বলি 3 ইয়ার্স, যারা একটু কাজকর্ম বেশি করে অথবা রেস্ট পায় না। 2 থেকে 3 বছর স্পেসিং আমার মনে হয় আইডিয়াল। এই সময়টা আমরা দেই হচ্ছে মাকে নিজের শরীরটাকে ঠিক করার জন্য। একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার শরীরে প্রচুর পরিবর্তন হয়, তার মানসিক, তারপরে শারীরিক ফিগার খারাপ হয়ে যায়, অনেক ধরনের সমস্যা, সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, মোটা হয়ে যায়, এগুলা নিয়ে নানা রকম ডিপ্রেশনে ভোগে। Depression তো এ এগুলাকে একটু রিকভার করতে হয়। রিকভার করার জন্য কাউন্সেলিং ইজ দ্য বেস্ট পার্ট, সেটা করা উচিত। আমাদের দেশে যদিও কাউন্সেলিংটা নাই, বাট ইদানিং আমরা যারা নতুন ডক্টর জেনারেশন আছে, আমরা কিন্তু সবসময় সব সেমিনারে যেখানে যে আমাদের যারা টিচার তারাও বলে, আমরাও বলি যে কাউন্সেলিং মাস্ট, কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং করলে অনেক কিছু সম্ভব। সে বাচ্চাও স্পেসিংটা হবে, ফ্যামিলি প্ল্যানিং এর যে মেথডস গুলো আছে সেগুলোও সে একসেপ্ট করবে, এবং কেন তার স্পেস দরকার সেটাও সে বুঝতে পারবে। যদি বলি যে না 2-3 বছর পরেই বাচ্চা নিবে, নেওয়া যাবে না, তাহলে সে হয়তো স্টাববার্ন হয়ে থাকবে। আর আমি যদি বলি যে তোমার শরীরটা আগের জায়গায় আসবে, তোমার পরে যে বাচ্চাটা হবে সেটা সুস্থ হবে, তার আইকিউ ভালো হবে, তার বুদ্ধি ভালো হবে, তার হেলথ সুন্দর হবে, তখন কিন্তু সেই মেয়েটা কনভিন্স হবে, এবং সেই মেয়ের যে ফ্যামিলি থাকবে, হাজবেন্ড থাকবে, সবাই কনভিন্স হবে যে ঠিক আছে, একটা বাচ্চা হওয়ার পরে 3 বছর যদি গ্যাপ দেওয়া হয় তাহলে ওই বাচ্চাটাকে সে খেয়াল করতে পারে। নাম্বার 2 হচ্ছে যে প্রথম যে বাচ্চাটা থাকে সেই বাচ্চারও তো একটু যত্নের দরকার আছে। জি ম্যাম। সেই বাচ্চা যখন 3 বছর হয়ে যায় তখন মোটামুটি ধরে নেই আমি যে সে অন্য কিছু খাওয়া দাওয়া করতে পারবে। একটা বাচ্চার বয়স 1 বছর, তারপর যদি আরেকটা বাচ্চা হয়ে যায় তখন যেটা হয়, প্রথম যে বাচ্চাটা থাকে ওর একটু অযত্ন হয়, তো ও স্বাস্থ্যহানি হয়, সাইকোলজিক্যালি আপসেট হয়ে যায়। এই সমস্ত কারণে মায়েরও তো ম্যাডাম সাইকোলজিক্যালি হ্যাঁ, আপসেটও থাকে। তারপর সে যদি কোনো কাজ করে, জি পড়াশোনা ম্যাডাম। করে, সেখানেও তো চালাতে hamper পারবে হয়, না চালাতে একসাথে পারবে না। সবকিছু। তো স্ট্রেসটা কমে যায়, এই জন্য জি। স্পেসিংটা খুব দরকার। আর ফ্যামিলি প্ল্যানিং যেটা জিজ্ঞেস বলছিলে তুমি, ফ্যামিলি প্ল্যানিং এ তো এক একজনের জন্য এক এক রকম। যেমন ফার্স্ট বাচ্চা যার হয় তার তো স্পেস 2 বছর 3 বছরের বেশি দরকার নাই, তার জন্য একরকম। আবার যদি দ্বিতীয় বাচ্চা হয়ে যায়, দ্বিতীয় বাচ্চার পর অনেক সময় অনেকে বাচ্চা নিতে চায় না, অথবা আর একটু বেশি গ্যাপ দিতে চায়। তা আমাদের দেশে এখন অনেক ফ্যামিলি প্ল্যানিং মেথডস পাওয়া যায়, কোনোটা 10 বছর, কোনোটা 5 বছর, কোনোটা 3 মাস, আবার পার্মানেন্টও আছে। যে যেটা
নিতে চায়। আমরা পেশেন্টদের সামনে প্লেস করি যে এই 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 আছে, হ্যাঁ, এটা আমরা এই টপিকটাতে সুবিধা। ফিরে আসবো, একটা ফোন কল হ্যাঁ, এসেছে। sure. আসসালামু আলাইকুম, ডক্টরালয় আমার ডাক্তার থেকে বলছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন, ডাক্তার শুনতে পাচ্ছেন? জি জি, ডাক্তার শুনতে পাচ্ছেন। আপনার ফেসবুকের ভলিউমটা একটু কমিয়ে দেন, তাহলে আমাদের জন্য শুনতে সুবিধা হবে। হ্যালো। জি, ডাক্তার শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু। হ্যাঁ। হ্যাঁ, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যালো। জি, আমার পিছনে ছিল, পিছনে প্রবলেম ছিল। তো আমি আজকে 2 মাস। হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি, আপনি শেষ করেন। দর্শক, আপনার ফেসবুকের ভলিউমটি একটু কমিয়ে দিন, তাহলে আপনি আমাদেরটা শুনতে পারবেন এবং আমরাও আপনাকে শুনতে পারবো। হ্যাঁ আপু এখন। হ্যাঁ। দুঃখিত দর্শক, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। ম্যাডাম, আমরা আমাদের টপিকটাতে ফিরে যাচ্ছি। ফ্যামিলি প্ল্যানিং নিয়ে বলছিলেন আচ্ছা, ম্যাডাম। তো যেটা বলছিলাম যে অনেক ইয়ে পাওয়া যায়, অনেক মেথডস পাওয়া যায়, যার জন্য যেটা সুইটেবল আমরা সামনে প্লেস করি সেভাবে নেয় আর কি। ম্যাডাম, এখন আমরা অনেকেই জানি যে আমাদের বাংলাদেশে অলমোস্ট অনেকখানি পার্সেন্টেজের মারা হোম ডেলিভারি করছে। তো তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে যদি ম্যাডাম আপনি ইনস্টিটিউশনাল ডেলিভারি বা হসপিটাল ডেলিভারি ইম্পর্টেন্সটা বলতেন, যে একটা নতুন বাচ্চা বা মায়ের জন্য কি কি করা দরকার সেই মুহূর্তে। আচ্ছা, এটা যে আমাদের দেশে আমাদের একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা আছে, ওখানে বলা হয় যে মোর দেন 71% ডেলিভারি এখনো বাড়িতেই হয়, হোম ডেলিভারি হয়। তো আসলে আমরা তো ডেভেলপিং কান্ট্রি, আমরা ওরকম অত বেশি হসপিটাল, তারপরে প্রতিটা মানে প্রেগনেন্ট মায়ের জন্য হসপিটাল ডেলিভারি এনশিওর করা অত হয়তো সরকারের যে আওতায় আনা সম্ভব হয় না, সেই জন্যই হয়তো হোম ডেলিভারি গুলো অনেক বেশি। তবে হোম ডেলিভারির জন্য আরো কিছু কমপ্লিকেশন হয়, যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আনট্রেন দায় যারা থাকে তারা ডেলিভারি করছে এমন একটা পরিবেশে যেটা নোংরা পরিবেশ, হেলদি না, বাচ্চার জন্য আনহেলদি, মায়ের জন্য আনহেলদি। হয়তো মারা যাচ্ছে না কেউ, বাচ্চাও মারা যাচ্ছে না, মাও মারা যাচ্ছে না, কিন্তু একটা পার্মানেন্ট একটা সিকনেস থেকে যাচ্ছে, ক্রনিক মানে তলপেটে ব্যথা, তারপরে আমরা বলে পিআইডি যেটাকে বলে থাকি, তো মানে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এবং এই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজও কিন্তু ইনফার্টিলিটির একটা কজ। আমরা এরকম অনেক পাই যে একজনের একটা বাচ্চা হয়েছে, পরে আর বাচ্চা হচ্ছে না। তো ওই ইনফেকশন হয়ে হয়তো টিউব ব্লক হয়ে যায়, সেজন্য বাচ্চা হয় না। তো যেটা বলার যে আপনাদের যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করুন অন্তত প্রথম বাচ্চাটা হসপিটালে ডেলিভারি করার। হ্যাঁ, কারণ অবস্ট্রাটেড লেবার হয়ে ম্যাটারনাল মর্টালিটি, নিউনেটাল মর্টালিটি বেশি কিন্তু ফার্স্ট বেবির ক্ষেত্রে হয়। তো সেই ক্ষেত্রে আমার রিকোয়েস্ট, যাদের মানে সামর্থ্য আছে হসপিটালে ডেলিভারি করার, তারা সবাই হসপিটালে ডেলিভারি করুন। অথবা যদি আপনাদের এলাকাতে সরকারিভাবে ট্রেন কিছু হেলথ পার্সোনাল আছে, ওদের কাছে ডেলিভারি করান। মানে মোট কথা, আপনার নিজের শরীরের সেফটি, নিজের ভবিষ্যৎ বংশধরের সেফটি আপনার নিজেকে চিন্তা করতে হবে। ডেলিভারি যখন একজন মা প্রেগনেন্ট হয়, তখন পরিবারের বাকি যারা আছে তাদেরকে এটা এনশিওর করতে হবে যে ডেলিভারি কোথায় করবে, কিভাবে যাবে। হ্যাঁ, এটা তো বাচ্চা তো আজকে পেটে আসলো, কালকে হয়ে যাচ্ছে না। এখানে 9 মাস লম্বা সময় আমরা পাচ্ছি। তা আমার মনে হয় 9 মাস যথেষ্ট সময় একজনের ডেলিভারি কোথায় হবে সেটা প্ল্যান করার জন্য। একটা ফোন কল এসেছে। শিওর। আসসালামু আলাইকুম, ডক্টরালয় আমার ডাক্তার থেকে বলছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন, ডাক্তার শুনতে পাচ্ছেন? হ্যালো শান্ত। জি, ডাক্তার শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ আপু, আমার বাড়িটা 10 বছর। তো আমার পিসিওসের প্রবলেম ছিল। যেহেতু আমার ট্রিটমেন্টের জন্য আমাকে একটা না মানে 10 দিন হিউম্যান মেনোপজাল ইনজেকশন দেওয়া হয়েছে, আর শেষে এইচপিভি নামে একটা ইনজেকশন দেওয়া হয়েছে। জি। তো এখন কি আমার কনসেপ্ট করার চান্স কতটুকু পাবো, তো এটা জানার জন্য মানে কনসেপ্ট হবে না আরো ট্রিটমেন্ট নিতে হবে? আপনার এটা কি প্রথম মাস? কেন দেওয়া হচ্ছে? কারণ আমি এটা জানতে আসলে কারণ জানেন না, আপনাকে এটা প্রথম মাস চিকিৎসার? আচ্ছা, আর তাহলে আমি যেটা আপনার কথা থেকে যেটা বুঝতে পারছি যে আপনি বাচ্চা হওয়ার জন্য হয়তো কিছু 2-3 মাস ধরেই চেষ্টা করছেন। আপনি বাচ্চা হওয়ার জন্য হয়তো 2-3 মাস ধরেই চেষ্টা করছেন। আমার যেটা মনে হলো আপনার কথা শুনে, যে আপনাকে ওষুধ দেওয়ার পরে যে ডিমগুলো আসে ওভারিতে,
প্রতি মাসে যে ডিম আসার কথা, সেই ডিমের যে না না, আমি বাচ্চা হওয়ার জন্য আর কি 4 বছর ধরে। আমি বুঝতে পারছি না আপনার দর্শক, আপনার প্রশ্নটা। কথাটি শোনা যাচ্ছে না। আপনি যদি আপনার ফেসবুকের ভলিউমটি একটু কমিয়ে আমাদের সাথে কথা বলেন, তাহলে ম্যাডামের জন্য শুনতে সুবিধা হবে এবং আপনিও আপনার উত্তরটি তাড়াতাড়ি পেয়ে যাবেন। বুঝতে পারিনি কি কোশ্চেন করলো। দুঃখিত দর্শক। ম্যাডাম, আমাদের ফেসবুকে কমেন্ট আসছে, আমরা কমেন্টে চলে যাচ্ছি। ম্যাডাম, শেখ সুমি লিখেছেন, উনি বাহিরে থাকেন দেশে, ওনার একটা ছেলে আছে, ওনার মাসিক নিয়মিত হচ্ছে, অনেকদিন ধরে উনি ট্রাই করছে বেবি কনসিভ করার, কিন্তু হচ্ছে না। ওনার বয়স 38 বছর। ওনার প্রথম বাচ্চার বয়স কত? ম্যাডাম, উনি সেটা লেখেনি। আচ্ছা, 38 বছর বয়স আপনার, প্রথম একটি বাচ্চা আপনার আছে, আর নেক্সট বাচ্চার জন্য সেকেন্ড বেবি নিতে চাচ্ছেন। নিতে যাচ্ছে। আচ্ছা, আপনি কিন্তু বলেননি এর মধ্যে আপনার কোনো প্রেগনেন্সি হয়েছিল কিনা, অন্য কোনো অসুখ বিসুখ হয়েছিল কিনা, অন্য কোনো অপারেশন হয়েছিল কিনা, এগুলা কিন্তু আপনি বলেননি। তো আপাত দৃষ্টিতে যেটা আমি ধরে নিচ্ছি যে আপনার যেহেতু একটা বাচ্চা আছে, বাচ্চা হওয়ার মতো যে ক্ষমতা একটা মেয়ের শরীরে থাকার কথা সেটা আপনার আছে। যেটা ঘটেছে এখন হয়তো অন্য কোনো কারণে এমন কিছু ঘটনা আপনার শরীরে ঘটেছে যেটার জন্য বাচ্চা হচ্ছে না। যেহেতু আপনার 38 বছর বয়স, আমি ধরে নিচ্ছি যে আপনার মাসিকেরই হয়তো এখন একটু সমস্যা হচ্ছে, কারণ প্রতি মাসে যে ডিমটা আসার কথা আফটার 36 অথবা 40, সেই সময় কিন্তু সেই রেগুলার বেসিসে ডিমটা আসে না। সেই জন্য হয়তো হতে পারে আপনার প্রেগনেন্সি হচ্ছে না, অথবা অন্য কোনো কারণ হতে পারে, আপনার স্বামীর দিক থেকে কোনো কারণ হতে পারে, অথবা আপনার হরমোনাল কোনো সমস্যা থাকতে পারে। যেমন আমরা থাইরয়েডের চেক করতে চাই, একটা হরমোন আছে প্রোল্যাকটিন, সেটা দেখতে চাই। আপনার মানে শরীরের ওজন কত সেটাও আমি জানি না, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আপনার যদি সত্যি সত্যি মানে অনেস্টলি বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে, আমার মনে হয় এই মুহূর্তে আপনার একজন অভিজ্ঞ ডক্টরের কাছে যাওয়া উচিত, কারণ আপনার হাতে সময় খুব কম, নষ্ট করার মতো সময় আপনার হাতে নাই। ম্যাডাম, আমাদের একটা ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন, ডাক্তার শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। জি, ডাক্তার শুনতে পাচ্ছেন। ম্যাম, আমার প্রশ্নটা হলো, আমার বয়স হলো 36 এবং আমার ওয়াইফের বয়স হলো 35। আমাদের বিয়ে হয়েছে 5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বাচ্চা হয়নি। জি, আমরা অলরেডি ট্রিটমেন্ট নিয়েছিলাম। তো আমার ওয়াইফের ইউট্রাসে একটা ফাইব্রয়েড আছে, দুইটা ফাইব্রয়েড আছে বলা হয়েছিল। পরে যখন লাস্টে যে ডক্টর চেঞ্জ করেছিলাম, উনি বলেছেন একটা ফাইব্রয়েড এবং একটা অ্যাডেনোমায়োসিস আছে, এটা রিমুভ করলেই, মানে অপারেশন করলে কেবল, তাহলে হয়তো প্রেগন্যান্সির সম্ভাবনা আছে। এখন আমার প্রশ্নটা হলো, যদি আমি অপারেশনে যাই, সেক্ষেত্রে কি ইউট্রাস লসের কোনো কারণ আছে কি? এখন আপনি যেটা বললেন যে একটা ফাইব্রয়েড আছে আর অ্যাডেনোমায়োসিসের সমস্যা আছে। এখন ফাইব্রয়েড এবং অ্যাডেনোমায়োসিস দুইটা ক্ষেত্রে আমরা যখন অপারেশনে যাই, আপনি যদিও সাইজ বলেননি, কত বড় এটা বলেননি, হ্যাঁ, তো আমি যতটুকু জানি যে বড়টা হচ্ছে 5, হ্যাঁ 5 সেন্টিমিটার, মতো আর কি। 5 সেন্টিমিটার অর মিলিমিটার। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, যে ফাইব্রয়েড অপারেশনের সময় কিন্তু আমরা যে রোগীদের কাছ থেকে যে একটা পেপার সাইন করা, ওখানে কিন্তু আমরা উল্লেখ করি, কারণ ফাইব্রয়েড এমন একটা অপারেশন, অনেক সময় যেটা হয় অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়, সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের ডিসিশন নিতে হয় যে জরায়ুটা ফেলে দেওয়া লাগতে পারে। যদিও পার্সেন্টেজ খুবই কম, তবুও যেহেতু একটা পসিবিলিটি আছে, আমরা কিন্তু বলে নিই। আমার মনে হয় আপনার ডক্টরও আপনাকে বলেছে যে এই অপারেশনটা করার সময় এরকম কন্ডিশনও হতে পারে যে জরায়ু ফেলে দেওয়া লাগতে পারে। আমার মনে হয় আপনি যার কাছে আছেন সে আপনাকে ঠিকই অ্যাডভাইস দিয়েছে, আপনি তার কথা মতো এগোন, ইনশাল্লাহ আপনি সন্তানের মুখ দেখবেন, আমরা সেই দোয়াই করি। জি, ধন্যবাদ দর্শক। ম্যাডাম, এরপরে রিক্তা জিনাত লিখেছেন, ওনার বয়স 26 বছর, ওনার ওজন 74 কেজি, ওনার বিয়ে হয়েছে 4 বছর। 2 বছর আগে কনসিভ করেছিল, তখন উনি প্রস্তুত ছিল না, এটা একটা অ্যাক্সিডেন্টাল বেবি ছিল দেখে তখন সেটাকে অ্যাবর্শন করা হয়েছে। এখন লাস্ট 2 ইয়ার্স ধরে ওনারা কনসিভ করতে চাচ্ছে, বাট হচ্ছে না। তারপরে 3-4 মাস যাবত ম্যাডাম ওনার পিরিয়ড নর্মাল না। এখন উনি কি করতে পারেন ম্যাডাম? আচ্ছা, এখানে আপনার আপনার কথা থেকে আমি যেটা দুইটা জিনিস আমার মাথায় চট করে এসছে। একটি হচ্ছে যে আপনি প্রথম বাচ্চাটা অ্যাবর্শন করিয়েছিলেন, তো সেই অ্যাবর্শনটা সেফ ছিল না আনসেফ ছিল আমি জানি না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্ত ইনফেকশনের কারণে টিউব বন্ধ হয়ে যায়
সেই সমস্ত কারণের মধ্যে এটা হচ্ছে একটা কারণ, যারা ঘন ঘন অ্যাবর্শন করে অথবা আনসেফ জায়গায় আনট্রেন পার্সন দিয়ে নোংরা জায়গায় অ্যাবর্শন করায়, অনেক সময় সেই Clear কারণে হয় না, কিন্তু madam, ক্লিয়ার হয় না, সম্পূর্ণভাবে, জি, ইনকমপ্লিট madam। থেকে যায়, পরে এটা ইনফেকশন অল্প অল্প থেকে থেকে টিউবটা বন্ধ হয়ে যায়। এটা একটা কারণ হতে পারে। আর লাস্টে আপনি যেটা বললেন যে এখন মাসিকটা একটু অনিয়মিত হচ্ছে, সেটা হতে পারে যে আপনার হরমোনাল কোনো সমস্যা হচ্ছে কিনা নতুন করে সেটা মানে দেখতে হবে। দেখতে আর হবে। আপনার শরীরের ওজন আমার মনে হচ্ছে একটু বেশি, কারণ 75 কেজি ওজন একটু বেশি। জি, ম্যাডাম। আমার মনে হয় আপনি ওজনটা কমান। ওজন কমালে এমনও হতে পারে যে আপনার মাসিকটা ঠিক হয়ে যাবে, মাসিক ঠিক হয়ে গেলে আপনি কনসিভ করবেন। তবে কনসিভ করার চেষ্টা করার আগে আপনার টিউব খোলা আছে কিনা সেই টিউব প্যাটেন্সি টেস্টটা দেখে নিতে হবে। আপনি একজন অভিজ্ঞ ডক্টরের সাথে যোগাযোগ করুন, উনি আপনাকে সুন্দর মতো গাইড করবে। আপনার টিউব যদি ঠিক থাকে আর যদি শরীরের ওজন এবং হরমোনাল কোনো সমস্যা না থাকে, আপনি খুব তাড়াতাড়ি কনসিভ করতে পারবেন। জি ম্যাডাম। ম্যাডাম, এরপরে জান্নাতুন শিফাত তন্নি লিখেছেন, ওনার বয়স 29 বছর। উনি কনসিভ করেছে, 14 উইকস চলছিল, প্লাস প্লাস সামথিং ডেজ ম্যাডাম। তো গত পরশু সাডেনলি ওনার কিছু ব্লিডিং শুরু হয়। উনি সুইডেনে থাকে। তো তারপর উনি যখন হাসপাতালে ইমার্জেন্সিতে যায়, তখন ওরা টেস্ট করে দেখেছে যেটা নর্মাল ব্লিডিং, এবং ওনার এখনো ব্লিডিং হচ্ছে অল্প অল্প। উনি কোনো আলট্রাসোনোগ্রাম করেননি। উনি জানতে চাচ্ছিলেন যে এই ব্লিডিংটা কি নর্মাল কিনা এবং এটার জন্য ওনার বাচ্চার উপরে কোনো এফেক্ট পড়বে কিনা। আচ্ছা, যদি ব্লিডিং অল্প থেকে থাকে তাহলে এত ঘাবড়ানোর কিছু নাই। উনি Suddenly জার্নি শুরু হয়েছে, সাডেনলি শুরু madam। হয়েছে, জি, কোনো madam। মানে উনি কোনো জার্নিতে গিয়েছিল কিনা, অন্য কোনো অ্যাক্টিভিটি ছিল কিনা আমি অবশ্য বুঝতে পারছি না। তো এখানে 14 উইকস যেহেতু আমরা এটাকে থ্রেটেন বলে থাকি, যে একটা জি। থ্রেট এসছে যে আসছে একটা অ্যাবর্শন হতে পারে, বাট হবেই যে এমন কোনো কথা নাই। আপনি যদি রেস্টে থাকেন তাহলে এই ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। এখন রেস্ট, জার্নি এবং ইন্টারকোর্স এটা বন্ধ রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনাকে একটা আলট্রাসোনোগ্রাফি অবশ্যই করতে হবে, জাস্ট দেখার জন্য যে প্লাসেন্টা এবং বাচ্চার কন্ডিশনটা বোঝার জন্য, কারণ ওইটার উপর ডিপেন্ড করে আপনার সামনের প্রেগনেন্সি কোন দিকে যাবে সেটা ঠিক করতে হবে। এবং এছাড়াও হরমোনাল কিছু প্রবলেম প্রেগনেন্সিতে হয়, যেমন থাইরয়েডের কিছু প্রবলেম হতে পারে, হাইপো অথবা হাইপার যে কোনো কিছু হতে পারে, সেইটা হলেও কিন্তু অনেক সময় ব্লিডিং দেখা যায়। Bleeding। এই সবগুলা জিনিস একটা একটা করে বাদ দিয়ে আপনার সব যদি ঠিক থাকে, শুধু বিশ্রাম নিলেই ইনশাল্লাহ আপনার প্রেগনেন্সি সেফ থাকবে, এবং ব্লিডিংটাও তখন ম্যাডাম বন্ধ হয়ে যাবে। দর্শক, আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে ম্যাডাম কোথায় বসেন। ম্যাডাম শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রফেসর হিসাবে কর্মরত আছেন গাইনি ও প্রসূতি বিভাগে, এবং ম্যাডাম চেম্বার করছেন ইউনাইটেড হসপিটাল গুলশানে। আপনারা চাইলে ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট আমাদের ডক্টরের মাধ্যমে নিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের হেল্পলাইনে কল দিতে হবে এবং আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। ম্যাডাম, এরপরে সুলতানা রাজিয়া লিখেছেন, ওনার বয়স 23 বছর, বিয়ে হয়েছে 6 বছর। কনসিভ না করায় বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে উনি কিছু টেস্ট করায়। টেস্টে ওনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ধরা পড়ে এবং ল্যাপারোস্কোপিতে দুটো টিউবে ওনার ব্লক এসেছে। ওনাকে ওনার ডাক্তার আইভিএফ করতে বলেছেন। ওনার ওজন ক্রমশ বেড়েই যাচ্ছে। স্বাভাবিকভাবে কি কনসিভ করা সম্ভব নাকি ম্যাডাম, এটা উনি জানতে চাচ্ছিলেন। আপনি এখানে উল্লেখ করেছেন যে আপনার দুইটা সমস্যা পাওয়া গেছে, একটা হচ্ছে যে টিউব ব্লক, আরেকটি হচ্ছে পলিসিস্টিক ওভারি। তো পলিসিস্টিক ওভারি, আমি কিছুক্ষণ আগে নাইমার সাথে কথা বলছিলাম যে ওভুলেশন না হওয়ার 90% কজ হচ্ছে পলিসিস্টিক ওভারি। তো সেটা আপনার একটা মেইন কারণ তো রয়েই গেছে। আরেকটা কারণ হচ্ছে টিউব ব্লক। তো টিউব যেখানে ব্লক, আসলে সেখানে আর কিছু করার নাই। আপনার কিন্তু হাতে একটা অপশনই এখন আছে, সেটা হচ্ছে আইভিএফ করা। আপনার জন্য যেটা সবচেয়ে ভালো খবর সেটা হচ্ছে আপনার বয়স কম, 28 বছর মাত্র, এবং আপনার 23 অন্য বছর। 23 বছর, হ্যাঁ 23 বছর, সরি 23 বছর, এবং অন্য কোনো সমস্যা আপনার নাই পলিসিস্টিক ওভারি ছাড়া। ল্যাপারোস্কোপি যেহেতু হয়েছে, পলিসিস্টিক ওভারি যেটা ড্রিলিং করার কথা সেটা অবশ্যই করে দিয়েছে, তার মানে এখন আপনি ঠিক আছেন। এখন আপনাকে খুব তাড়াতাড়ি আইভিএফ করার জন্য ডিসিশন নিতে হবে। আইভিএফ করলে আপনার সাকসেস রেট কিন্তু অনেক অনেক বেশি। বেশি থাকবে। ম্যাডাম, ফারজানা ইয়াসমিন সুমি জানতে চাচ্ছিলেন যে একটা মহিলার জন্য বা একটা মেয়ের জন্য কয়টা সিজার পর্যন্ত করা যায়। এটা আসলে ডেফিনিট করে বলা যায় না যে 2টা 3টা, এটা ডিপেন্ড করে। হ্যাঁ, সিজার তো সবাই করে, হ্যাঁ গ্রামে যারা যাদেরকে ট্রেন করে ছেড়ে দেওয়া হয়, নর্মাল এমবিবিএসটাও করে, প্রফেসররাও করছে, সবার সিজার তো একরকম না। এখন সিজার কোথায় হচ্ছে, কোন অবস্থায় হচ্ছে, কার হাতে হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে। আমি এমনও দেখেছি যে 3 নাম্বার 4 নাম্বার সিজার আমি করেছি, কিচ্ছু নাই, হ্যাঁ খুব সুন্দর ভিতরে। আবার এমনও পেয়েছি যে একটা সিজার হয়তো কোথাও করেছে, জানি না, আমি মেনশন করতে চাই না, কিন্তু পেটেই ঢুকা যাচ্ছে না।
মানে এত খারাপ অবস্থা, পেটে ঢুকা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় পেশেন্টকে বলে দেই যে নেক্সট প্রেগনেন্সিতে না যাওয়া ভালো, এত অ্যাডিশন হয়তো ভালো মায়ের হাতে জন্য তো হয়নি। এটা খারাপ যারা হয়ে যায়, শিখছে, মানে complications শিক্ষানবিশ বেড়ে যায়। অনেক সময় করে, হ্যাঁ জি, অনেক জি। সময় অনেক অবস্ট্রাকটেড লেবার নিয়ে আসি, ইনফেকশন থাকে, ডক্টরেরও দোষ না, অনেক সময় করে সেটা অ্যাডিশন হয়ে যায়। ওটা আসলে বলা ডিফিকাল্ট। তবে আমরা সাধারণত দেখে থেকে 4টা-5টা পর্যন্ত সিজার করা যায়, যদি আপনার প্রথম দ্বিতীয় মানে সিজার গুলো ভালো জায়গায় হয়, ভালো হাতে হয়, ভালো জায়গায় হয়, ভালো হসপিটালে হয়, ভালো অ্যান্টিবায়োটিক পায়, তাহলে করা যায়। 4টা-5টা সিজারও করা যায়, কোনো সমস্যা হয় না। ম্যাডাম আমরা একটা ছোট বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা 30 সেকেন্ডের একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। আমরা আশা করবো আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকার জন্য। আমরা আবারও আমাদের অনুষ্ঠানের বাকি অংশে ফিরে এলাম। ম্যাডাম, এরপরে নাইলা আল আমিন লিখেছেন ওনার পিসিওএস এর প্রবলেম আছে, ওনার ট্রিটমেন্টের জন্য উনি একটানা 10 দিন হিউম্যান মেনোপজাল ইনজেকশনটা নিয়েছে, আর ওনার হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন ইনজেকশন নেওয়া হয়েছে বলে ওনার এখন কনসিভ হচ্ছে না, এবং ওনার কনসিভের চান্স কতটুকু উনি 4 ইয়ার্স ধরে ট্রাই করছে। আচ্ছা, হরমোনাল ট্রিটমেন্ট যেহেতু পাচ্ছে, আমি ধরে নিচ্ছি তার সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র পিসিওএস এর প্রবলেম আছে। আর পিসিওএস এর প্রবলেম অনেক সময় মেডিসিন দিয়ে যদি না হয়, সেক্ষেত্রে আমরা বলি ওভারিয়ান ড্রিলিং করার জন্য। মানে যে সমস্ত আনরাপচার ফলিকুলগুলো থাকে, সেই ফলিকুল থেকে কিছু হরমোন আসে, যেই হরমোনগুলো ওভুলেশন হতে দেয় না। তাহলে এই যে সাইকেলটাকে ব্রেক করতে হবে। সাইকেলটা ব্রেক না করলে অনেক সময় যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে, সেগুলো হয়তো রেজাল্ট ভালো নাও হতে পারে। তো আপনি ওটা বলেননি, আপনার কি ড্রিলিং করা হয়েছে কিনা সেটা বলেননি। তবে হ্যাঁ, তবে যে ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন, সেই ট্রিটমেন্ট আসলে পলিসিস্টিক ওভারি দিয়ে দেওয়া হয়। কারণ বাইরে থেকে আপনাকে, শরীরের ভিতর থেকে যে হরমোনগুলো এসে ওভুলেশন করে, সেটা আপনাকে বাইরে থেকে দেওয়া হচ্ছে। তার মানে আপনার শরীরে হরমোনের ল্যাকিংস আছে, এই জন্য বাইরে থেকে হরমোন দেওয়া হচ্ছে। এটা ন্যাচারাল যে পদ্ধতি হয়, সেই পদ্ধতিতে আগানো হচ্ছে। তো আশা করা যায়, আপনি অপেক্ষা করেন। আমি কিছুক্ষণ আগেও বলেছি যে ধৈর্য ধরতে হবে, ডক্টরেরও ধৈর্য লাগবে, আপনারও ধৈর্য লাগবে। ধৈর্যচ্যুতি হলে হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে মেয়েদের শরীর কিন্তু মেয়েদের মাথা দিয়ে কন্ট্রোল হয়। আপনি যদি বেশি এংজাইটিতে ভুগেন, বেশি চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে ওভুলেশনের যে প্রসেসটা স্মুথলি হওয়ার কথা, সেটা কিন্তু স্মুথলি হবে না। আপনাকে রিল্যাক্স থাকতে হবে। ম্যাডাম, এরপরে আশিক বিল্লাহ লিখেছেন ওনার বয়স 35 বছর, ওনার ওয়াইফের বয়স 28 বছর, ওনাদের বিয়ে হয়েছে 7 বছর। ম্যাডাম, ওনারা বেবি নিতে চাচ্ছিলেন, কিন্তু ওনাদের বেবি হচ্ছে না। ওনারা 7 বছর ধরেই ট্রাই করছে। ওনার সিমেন টেস্টে ওনারটা পজিটিভ এসেছে, ওয়াইফেরও ওভারি ঠিক আছে। ওনারা এখন কি করতে পারেন? ওনাদের বাচ্চা কেন হচ্ছে না? এটা পিছে কি কি কারণ হতে পারে ম্যাডাম? যেহেতু সব টেস্ট করা হয়েছে আপনার এবং সবকিছু নর্মাল, তাহলে আপনাদেরকে আমি সেই ক্যাটাগরিতে ফেলছি, আনএক্সপ্লেইন। মানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আমি আগেও বলেছি অনুষ্ঠানের শুরুতে যে যাদের আনএক্সপ্লেইন এবং বয়স একটু বেশি বেড়ে যাচ্ছে, তাদের অপেক্ষা না করে আমার মনে হয় আইভিএফ এ চলে যাওয়াই ভালো। আইভিএফ এ চলে গেলে মানে সাকসেসটা ভালো হবে। আনএক্সপ্লেইন এটা বলা যায় না। 6 মাসেও আপনি প্রেগনেন্ট, মানে ট্রিটমেন্ট করে 6 মাসেও প্রেগনেন্সি হতে পারে, এমনও লোকজন আছে আনএক্সপ্লেইন নিয়ে চিকিৎসা করতে থাকে, চেষ্টা করতে থাকে, 5 বছর 6 বছরও লেগে যায়। এটা আসলে কারো পক্ষে বলা সম্ভব না যে এতদিনের মধ্যে প্রেগনেন্সি হবে। জাস্ট অপেক্ষা করা ধৈর্য নিয়ে। আর যেহেতু বয়স একটু বেশি, আমার মনে হয় আপনারা যদি আইভিএফ অথবা আইভিএফ এর আগে আইওআই নামে একটা টেকনিক আছে, আইওআই 2-3 বার চেষ্টা করে যদি না হয়, সেক্ষেত্রে আপনি আইভিএফ এ চলে যান। বাংলাদেশে এখন সব ধরনের চিকিৎসা আছে এবং খুব ভালো ভালো সেন্টার আছে, আপনাদের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশ সেন্টার যেগুলো আছে, সেগুলোতে আপনারা যোগাযোগ করুন, ইনশাল্লাহ আপনাদের বেবি হবে। ম্যাডাম, এরপর মিতু দাস লিখেছেন ওনার বেবি হয়েছে 2 মাস হলো, ওনার সিজার হয়েছিল। ওনার কাছে মনে হচ্ছে যে ওনার ভ্যাজাইনার জায়গাটা এখনো শুকায়নি, এবং ওটা থেকে ওনার কাছে ড্রাই মনে হচ্ছে, এবং ওনার মনে হচ্ছে ওনার লোয়ার অ্যাবডোমেনটাতেও মানে মনে হচ্ছে ওনার বডির চেয়ে আলাদা একটা পার্ট। কতদিন হয়েছে ম্যাডাম, ওনার 2 মাস হয়েছে, বেবি হয়েছে সিজারে। আচ্ছা, এখন কতদিন লাগতে পারে ম্যাডাম এটা ঠিক হতে? উনি 2 মাসে তো ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু ম্যাডাম আর সিজারিয়ান সেকশনে তো আসলে ভ্যাজাইনাতে কিছুই করা হয় না, যা করা হয় তলপেটে ইনজেকশন দিয়ে করা হয়। তো সাধারণত আপনি যে ফিলিংস গুলোর কথা অবশ লাগছে ম্যাডাম, ওনার এটা অবশ সেলাইয়ের জায়গায় যে অবশ, ওটা 3-4 মাস লাগবে, কারণ ওখানে যে নার্ভ গুলা কাটা পড়ে, সেগুলা
রিজেনারেট করতে 3 থেকে অনেক সময় 6 মাস সময় লেগে যায়। ওই জায়গাটা সেন্সেশন থাকে না, এটা ভয়ের কিছু না, এটা সবারই হয়, এটা সমস্যার কিছু না। আর ভ্যাজানা মনে হচ্ছে অথবা মানে ডিসকমফোর্ট লাগছে, ওটা একটা কারণ হতে পারে, তার হয়তো কোনো ইনফেকশন হতে পারে। হ্যাঁ, কারণ প্রেগনেন্সির পরে যে সময়টা, সেই সময়টাতে মেয়েদের শরীরে ইস্ট্রোজেনের প্রজেস্টেরনের একটা ইমব্যালেন্স হয়, তখন আবার ইনফেকশনটা একটু বেশি হয়। বেশি হওয়ার চান্স তো ওরকম ইনফেকশন কোনো আছে কিনা একটু চেক করান। আর আপনার ডায়াবেটিস ছিল কিনা প্রেগনেন্সিতে সেটাও কিন্তু বলেননি, যদি ডায়াবেটিস থেকে থাকে সেটা আবার একটু রিচেক করতে হবে। ইনফেকশনের জন্য কিছু মেডিসিন আছে, ওটা নিলে আপনি ঠিক হয়ে যাবেন, ভয়ের কিছু নাই। ম্যাম এরপরে ফাতেমাতুজ জোহরা সাইমা লিখেছেন, ওনার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে, ওনার বেবি হচ্ছে না এবং ওনার পিরিয়ডটা ইরেগুলার। আচ্ছা, পিরিয়ড ইরেগুলার, যেহেতু এখানে আমরা একটা অ্যাপারেন্টলি একটা কজ পেয়ে যাচ্ছি, যেহেতু পিরিয়ড ইরেগুলার, তার মাসে মাসে যে ডিমটা আসার কথা সেই ডিমটা আসছে না। ডিমটা কেন আসছে না, প্রথম সেটা খুঁজে বের করতে হবে। ডিম কেন আসছে না, কারণ একটা হচ্ছে 90%, 70 to 90% কজ হচ্ছে পিসিও এর জন্য আসে না, আরেকটা হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স, থাইরয়েডের সমস্যা হতে পারে, প্রোল্যাকটিনের প্রবলেম হতে পারে। তো এই হরমোন অ্যানালাইসিস গুলা দেখে ওভুলেশন মাসে মাসে করানোর জন্য অনেক মেডিসিন আছে, সেই মেডিসিন গুলো দিলে খুব তাড়াতাড়ি এই ধরনের পেশেন্টটা খুব তাড়াতাড়ি কনসিভ করে ম্যাম ফেলে। এখন তো দেখা যাচ্ছে যে ওভুলেশন কিটও পাওয়া যাচ্ছে, ম্যাডাম বাসায় বসেই সে জানতে দেখতে পারে, যে হ্যাঁ, ওভুলেশন ফার্টাইল টাইমটা কখন। রাইট, কিট পাওয়া যায় 12-13তম দিনে। ইউরিন সকালবেলা ইউরিনটা স্ট্রিপটা ঢুকালে ওই প্রেগনেন্সি টেস্টের মতো চলে আসে ওভুলেশন হয়েছে, সেই সময়টা যদি সে স্পেস করে হাজবেন্ডের সাথে থাকে তাহলে কনসিভ হয়ে যায়। তো আপনার সমস্যাটা আমার মনে হচ্ছে না তো জটিল কোনো সমস্যা। আপনি শুধুমাত্র ফাইন্ড আউট করেন কোন ডক্টরের কাছে কি যে আপনার ওভুলেশন যেটা রেগুলার হচ্ছে না, মানে মাসিক যেটা রেগুলার হচ্ছে না, সেটা কেন হচ্ছে না, সেই কারণটা ট্রিটমেন্ট করলেই আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন। ম্যাডাম লুবনা জাহিদ জানতে চাচ্ছিলেন যে আইভিএফটা কি। আইভিএফটা হচ্ছে মানে এমনি আমরা সবাইকে বোঝানোর জন্য যেটা বলি, টেস্ট টিউব বেবি। ফোন কল আসছে, আমরা রিসিভ করে আসছি। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। ডাক্তার শুনতে পাচ্ছেন? দর্শক আপনার প্রশ্নটি করুন। জি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো আপু। হ্যাঁ, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। আপু আমার বয়স হচ্ছে 3 বছর, আমি 4 বছর ধরে কনসিভের জন্য ট্রাই করছি। কত বয়স? আমাকে ডাক্তার এসএমজি ইনজেকশন আর এসপিজি ইনজেকশন দিয়েছে। আচ্ছা, তো এখন আবার কনসিভের চান্স কতটুকু? গত মাসে ডক্টর ইনজেকশন গুলো 8 ইনজেকশন নিয়েছি এসএমজি। আচ্ছা, মানে মেনোপজাল ইনজেকশন এটা। আচ্ছা। আর একটা হচ্ছে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনি যেহেতু প্রসেসে আছেন, আপনাকে তো পার্সেন্টেজ বলা যাবে না, হয়তো দেখবেন আপনি এই মাসে তো পরের মাসেও কনসিভ করে ফেলতে পারেন, যদি আপনার অন্য ধরনের বড় কোনো সমস্যা না থাকে। আপনি যেহেতু হরমোন ট্রিটমেন্ট পাচ্ছেন, আমি ধরে নিচ্ছি যে ডক্টর আপনাকে ট্রিটমেন্ট করছে সে নিশ্চিত হয়ে আপনাকে হরমোনগুলো দিচ্ছে, কারণ হরমোনগুলা আমরা সেই সময় দেই যখন আমরা মোটামুটি শিওর হয়ে যায় তার শরীরে অন্য কোনো সমস্যা নাই, টিউবগুলো ওপেন আছে এবং তার হাজবেন্ডের রিপোর্টও ঠিক আছে এবং আপনার বয়সও মানে একসেপ্টেবল রেঞ্জে আছে। সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এটা 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ দর্শক। ম্যাডাম আমরা আমাদের আগের প্রশ্নে ফিরে যাচ্ছি। ম্যাডাম আপনি বলছিলেন আইভিএফ কি? আচ্ছা, আইভিএফ এটা আমরা নর্মালি বলা হয় টেস্ট টিউব বেবি। টেস্ট টিউব বেবি মানে টেস্ট টিউবের ভিতরে হচ্ছে তা না। প্রসেসটা হচ্ছে, আমি আগে প্রথমবার দেখিয়েছি যে বাচ্চা হওয়ার জন্য 2টা জিনিসের দরকার, একটা হচ্ছে ডিম্বাণু, একটা হচ্ছে শুক্রাণু। তো এই 2টার মিলনেই কিন্তু একটা জীবনের সৃষ্টি হয়। তাহলে যার হচ্ছে এই ডিম্বাণু শুক্রাণু একসাথে মিলিত হওয়ার মতো শরীরে অবস্থা নাই, তার ক্ষেত্রে আমরা আইভিএফ করে থাকি। যেমন আমাদের দর্শকদের মাঝখান থেকে আমরা বেশ কতগুলা কোশ্চেন পেয়েছি যে টিউব বন্ধ, তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? টিউব তো বন্ধ, তখন আর্টিফিশিয়াল ওয়েতে ওই একটা মেয়ের যে ডিম আসে সেই ডিমটাকে ইনজেকশন দিয়ে ডিমটাকে বড় করা হয়। একটা নির্দিষ্ট টাইমে সে ডিমটা ভিতর থেকে নিয়ে আসা হয়, নিয়ে আসার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে নিয়ে আসা হয়। আর স্বামীর কাছ থেকে অথবা পুরুষ সঙ্গীর কাছ থেকে শুক্রাণুটা নেওয়া হয়, নিয়ে বাইরে একটা ল্যাবরেটরি থাকে, ইনকিউবেটর থাকে, আলাদা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকে, ওখানে 2টাকে মিলানো হয়। মিলানোর পরে একটা নির্দিষ্ট ফর্মে যখন আসে তখন সেটাকে যে মানে মেয়ে থাকে বা স্ত্রী থাকে অথবা মা থাকে তার জ্বরের মধ্যে প্রতিস্থাপন করা হয়। এটার কিছু না, যেহেতু টিউবটা বন্ধ ছিল, টিউবে মধ্যে যেতে পারছে না, বাইরে ফার্টিলাইজেশনটা করে ভিতরে জাস্ট ঢুকিয়ে দেওয়া, মানে সাধারণভাবে এটাই বলা আর কি। আসলে আরো অনেক কথা আছে, এগুলো তো সব বললে সবাই বুঝবে না, জাস্ট এইটাই যে বাইরে
মিলন ঘটায়, মিলন ঘটে যখন ওটা ভিতরে বাচ্চার নিয়ে সৃষ্টি যাচ্ছে হয় মায়ের। তখন এটা মায়ের মায়ের ভিতরে ভিতরেই দিচ্ছে। দিয়ে দেওয়া হয়। ম্যাডাম এরপরে সীমা রহিমা লিখেছেন, ওনার বয়স হচ্ছে 32 বছর, ওনার হাজবেন্ডের বয়স 37 বছর, ওনার বিয়ে হয়েছে 7 বছর। ওনার ফার্স্ট প্রেগনেন্সিটা একটোপিক প্রেগনেন্সি ছিল, ওটা অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে পরে। সেকেন্ড প্রেগনেন্সির সময় ওনার আর্লি ডেলিভারি হয়েছে, প্রিম্যাচিউর বেবি ছিল 7 মান্থস 20 ডেজে। থার্ড অপারেশনে ওনার ফাইব্রয়েড অপারেশন হয়েছে, ওনার হাইপোথাইরয়েডিজম আছে। উনি ম্যাডাম জানতে চাচ্ছিলেন যে এখন উনি বেবি কনসিভ করতে চাচ্ছে, ওনার কোনো চান্সেস আছে নাকি? চান্সেস অবশ্যই আছে, কারণ আপনার যেহেতু একটা টিউব ওপেন আছে, একটোপিক প্রেগনেন্সিতে একটা টিউব কেটে ফেলার পরেও তো আপনার একটা বাচ্চা হয়েছে। তার মানে বাচ্চা হওয়ার জন্য যে এনভায়রনমেন্ট, প্রজনন তন্ত্রের যে গঠন, সেগুলো আপনার ঠিক আছে। তারপর আপনি বলেছেন ফাইব্রয়েড ছিল, সেটা অপারেশন হয়েছে, তার মানে আপনার যে প্রবলেম ছিল সেটাও সরিয়ে দেওয়া হয়েছে। আপনি এখন বাচ্চা নেওয়ার জন্য মোটামুটি রেডি, আপনি চেষ্টা করতে পারেন বাচ্চা নেওয়ার জন্য, চান্স আছে। ম্যাডাম এরপর ফাতেমা আতিক লিখেছেন, ওনার সমস্যা হচ্ছে যে ওনার প্রচুর পানি ভাঙে মাসিকের আগে, এবং দেখা যায় যে মাসিকের আগে পরে ওনার প্রচুর ইনফেকশিয়াস একটা স্টেট থাকে, ওনার ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায়। আর ওনার ম্যাডাম রেগুলার ইন্টারভালটা হচ্ছে 1 মাস 8 দিন পর পর ওনার মেনস্ট্রুয়েশন শুরু হয়। আচ্ছা, এটা কি কোনো সমস্যা নাকি? না এটা কোনো সমস্যা না। মাসিকের যে গ্যাপটা অনেকের 28 ডেজে হয়, অনেকের 35 ডেজে হয়, অনেকের 40 ডেজে হয়। যার যেটা হয় জন্ম থেকে সেটা ঠিক থাকে। হঠাৎ করে যদি হয়ে থাকে আপনার, দেন এটা একটু সমস্যা। কারণ আপনার যদি আগে ধরেন আরো 4-5 বছর আগে মাসিক শুরু হওয়ার পর থেকে যদি আপনার 30 দিনে সাইকেল থেকে থাকে, সেটা যদি এখন 40 দিনে হয়, তাহলে হয়তো কিছু সমস্যা। কিন্তু প্রথম থেকেই যদি এই প্যাটার্নটা থাকে, দেন এটা নর্মাল, এটা নিয়ে চিন্তার কিছু নাই। আর দ্বিতীয় যেটা বললেন, পানি পানি ভাঙে, মানে পানি ভাঙে। ডিসচার্জটা বেশি হয়। নর্মালি নর্মালি যেটা ওভুলেশনের সময় হরমোনাল একটা উঠানামা থাকে, সেই সময় কিন্তু সিক্রেশনটা একটু বেড়েই যায়। বেড়ে এটা যায়। খুবই নর্মাল। কারণ সেই প্যাসেজটাকে একটু ময়েস্ট রাখার জন্য, কমফোর্টেবল রাখার জন্য সবসময় কিছু না কিছু সিক্রেশন আসতে থাকে। আসতে থাকে। অনেকে হয় কি এটাকে নিতে পারেন না, মানে খুব ইয়ে থাকে, সূচিবায় থাকে। এটা খারাপ কিছু না। আমি আমার রোগীদের বলি যে আল্লাহ তাআলা আমাদের শরীরে যতগুলো ছিদ্র দিয়েছে, সব ছিদ্র থেকে কিছু না কিছু সিক্রেশন আসবে, Secretion আসে। এবং সেই সিক্রেশনটা সেই জায়গাটাকে হেলদি রাখার জন্য। আমার নর্মাল চোখ থেকে আমার সিক্রেশন আসে, চোখটা নর্মাল রাখার জন্য। এই যে আমি কথা বলছি, মুখটা একটু শুকিয়ে মুখটা যাচ্ছে, শুকিয়ে হ্যাঁ যাচ্ছে, জি হ্যাঁ, ম্যাডাম। সিক্রেশন নাই মুখে, এই জন্য একটু নার্ভাস আছি, এই জন্য হয়তো শুকিয়ে যাচ্ছে, কমফোর্টেবল লাগছে না। তো ওরকম আর কি, যে আপনি যেখানকার সিক্রেশনের কথা বলছেন ওইটা নর্মাল। মাসিকের সাথে, মাসিকের উঠানামার সাথে এটা উঠানামা করবে। আপনাকে যেটা করতে হবে, আপনি যেহেতু একটু বেশি নোটিস করছেন, আপনি সবসময় পরিষ্কার থাকবেন, ওই জায়গাটা শুকনো রাখবেন। আর তারপরে যদি মনে হয় না এটা আনইউজুয়াল মনে হচ্ছে, আপনি অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করবেন। কারণ কিছু কিছু প্যাথোলজিতে অবশ্যই আছে, জ্বরের মুখে অনেক সময় পলিপ হয়, অনেক সময় ইনফেকশন হয়, সেটার জন্য সিক্রেশন বেশি আসতে পারে। অথবা ডায়াবেটিস যদি হয়, সেটার জন্য সিক্রেশন আসতে পারে। ভ্যাজানাতে যদি কোনো সমস্যা হয়, সেটার জন্য আসতে পারে। জাস্ট ওই জিনিসটা আপনার মাথা থেকে বের করার জন্য আপনি ইমিডিয়েটলি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করুন এবং চেক আপ করান। জি ম্যাডাম। ম্যাডাম এরপরে আকাশ রহমান লিখেছেন, কখন হাজবেন্ড এবং ওয়াইফ এক হলে বেবি হবে না, মানে সেফ পিরিয়ডটা জানতে চাচ্ছিলেন ম্যাডাম। হ্যাঁ, এটা আমরা বলেছি, আমি আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে মেয়েদের যেই দিন মাসিক হয় সেদিন মাসিকের প্রথম দিন, প্রথম দিন থেকে 10তম দিন পর্যন্ত কোনো বাচ্চা হবে না। আবার 21তম দিন থেকে পরে 30তম দিন পর্যন্ত কোনো বাচ্চা হবে না। তবে এখানে কথা আছে, আমরা বলে থাকি সেফ পিরিয়ড ইজ নট 100% সেফ। জি ম্যাডাম। ইরেগুলার ওভুলেশন একটা দুটো হতে পারে, কনসিভ হয়েও যেতে পারে। সেজন্যই এই ন্যাচারাল পদ্ধতিগুলা তাদেরই মানা উচিত যাদের পিরিয়ড একদম মানে খুবই পারফেক্ট, গত Regular। 6 মাস ধরে একই সময় হচ্ছে, তাদের মানা উচিত। আনলেস এই পদ্ধতিতে একটু রিস্ক আছে। ম্যাডাম এরপরে জান্নাতুল পাপড়ি লিখেছেন, ওনার বয়স 20 বছর, ওনার বিয়ে হয়েছে 5 মাস, 2 মাস ধরে ওনার পিরিয়ড ইরেগুলার। উনি বাসায় 2বার প্রেগন্যান্সি টেস্ট করেছে প্রেগন্যান্সি কিট দিয়ে, ওনার 2বারই নেগেটিভ এসেছে। উনি এখন কি করতে পারে? ওনার কি কোনো ডাক্তারের কাছে যেতে হবে কিনা, বা এটা কোনো সমস্যা কিনা? হ্যাঁ, ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। তার আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার বয়স তো 20 বছর, মাত্র বিয়ে হয়েছে বললেন, বেশি দিন হয়নি। তো আপনাকে প্রথম ঠিক করতে হবে আপনি কি এখন বাচ্চা নিবেন কি নিবেন না। নিবেন না। সেটার উপর ডিপেন্ড করে ডক্টর আপনাকে ট্রিটমেন্ট দেবে। আপনি যখন ডক্টরের কাছে যাবেন, আপনাকে প্রথম কোশ্চেনটাই কিন্তু এটা করা হবে যে আপনি এখন বাচ্চা নিবেন কি নিবেন না। যদি বাচ্চা নেন তাহলে একরকমের চিকিৎসা হবে, বাচ্চা
বাচ্চা না নিলে এক রকমের চিকিৎসা হবে। তবে মাসিক যেহেতু আপনার প্রথম দিকে একদম স্বাভাবিক ছিল, মাসে মাসে হতো, এখন যেহেতু একটু ইরেগুলার, সেটা অবশ্যই একটা কিছু সংকেত দিচ্ছে, আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। আর নাম্বার 2, আপনি কিন্তু আমাকে বলেননি যে আপনি কোনো পিল খাচ্ছেন কিনা, ইমার্জেন্সি কোনো পিল খেয়েছেন কিনা, আগে অন্য কোনো মেডিসিন খাচ্ছেন কিনা, এটা কিন্তু বলেননি। অনেক সময় অনেক মেডিসিনের জন্য, ইমার্জেন্সি পিলের জন্য কিন্তু ইরেগুলার পিরিয়ড হয়ে থাকে। ম্যাডাম একটা ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক আপনার প্রশ্নটি করুন, ডাক্তার শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাডাম, আমার এই যে কিছুদিন আগে, আজ থেকে 3 মাস আগে ভাইয়া টেস্ট করেছিলাম। হ্যাঁ, জি ভাইয়া টেস্ট করার পর ওখানে আমাকে বলছে যে আপনার প্রাথমিক স্টেজে ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে। জি তা ওনারা টেস্ট করার পর ঢাকায় চলে যান। আমি রিপোর্ট চাইছিলাম ওনাদের কাছে, রিপোর্ট এখনো পাঠিয়ে নিয়ে সময় হলে পাঠাবো। জি ডায়াবেটিস আছে আমার, জি ডায়াবেটিস, তারপর থাইরয়েডের প্রবলেম আছে, তার মধ্যে আবার সমস্যা। আপনার শরীরের ওজন, আপনার আচ্ছা আপনার শরীর, আচ্ছা আপনার শরীর, এর মধ্যে কি দেওয়া সম্ভব কিনা? আপনি বলেছেন যে আপনার ভায়া টেস্টে জ্বরের মুখে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে পাওয়া গেছে, তো এটাই সবচেয়ে জরুরি কথা। প্রাথমিক পর্যায়ে যদি পেয়েই থাকে, এটা ওরা ট্রিটমেন্ট একটা দিয়ে দিচ্ছে যে 10 বছরের যারা মানে 10 বছরের মধ্যে আমি এটা ট্রিটমেন্ট না দিয়ে 10 বছরের মধ্যে ধরা পড়তো, এটা বলছে। ও 10 বছরের মধ্যে ধরা পড়বে, তাহলে CIN 1 2 3 এগুলো আপনাকে বলেছে কিছু? হ্যাঁ হ্যাঁ, CI1 বলছে। ও CIN 1 যদি বলে থাকে তাহলে এত ঘাবড়ানোর কিছু নাই। CIN 1 অনেক সময় চিকিৎসা করলে ঠিক হয়ে যায়। আপনার যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে, আপনি অবশ্যই এখন চেষ্টা করবেন বাচ্চা আপনি নিয়ে ফেলুন, ঠিক আছে? কিন্তু আপনাকে কিন্তু রেগুলার চেক আপে থাকতে হবে। হ্যাঁ, অন্যদেরকে আমরা যেটা বলি 1 বছর অথবা 2 বছর পর পর চেক আপে আসতে হবে, আপনার জন্য কিন্তু 6 মাস, আপনি 6 মাস পর পর চেক আপে যাবেন, ঠিক আছে? আর বাচ্চা নেওয়া হলে এখনই আপনি নিয়ে ফেলেন। ভালো থাকেন। ম্যাম এরপরে পূর্ণি তাসনিয়া লিখেছেন, ওনার বয়স 26 বছর, উনি প্রেগনেন্ট, 4 মাস 11 দিন চলছে। ডক্টর বলেছিলেন এই মান্থ থেকেই বেবি নড়াচড়া করবে, কিন্তু এখনো করছে না। এটা কি স্বাভাবিক নাকি উনি জানতে চাচ্ছিলেন। বেবি কি আরো পরেও নড়তে পারে কিনা এটাও জানতে চাচ্ছেন। এবং ওনার পেটে পেইন হয়, মেইনলি ম্যাডাম ওনার নাভি বরাবর পেইনটা হচ্ছে, এবং অনেক সময় আবার দেখা যাচ্ছে পেইনটা বেশি, কখনো পেইনটা কম। ম্যাডাম ওনার একটা সিস্ট ধরা পড়েছে, এটা কি সিস্টের জন্য হতে পারে নাকি, এবং এটার জন্য কোনো বডিতে বা বাচ্চার কোনো এফেক্ট পড়বে নাকি বাচ্চার উপরে? সিস্টার কত বড় বলেছে? না ম্যাডাম, এটা কিছু বলেনি। আচ্ছা, তো প্রথম হচ্ছে যে বাচ্চার নড়াচড়া নিয়ে কথা বলি। নড়াচড়া কিন্তু সবসময় এত আগে পাওয়া যায় না। হ্যাঁ, আমরা ইন জেনারেল যেটা বলে থাকি, যাদের প্রথম বাচ্চা মানে প্রথম মা, তারা একটু দেরি করে বুঝতে পারে। তারা সাধারণত 18 সপ্তাহ হলে তখন বাচ্চার নড়াচড়া বুঝতে পারে। আর যারা পুরনো মা, আগে থেকে অভিজ্ঞ, তারাও 16 সপ্তাহ থেকে পেয়ে যায়। সপ্তাহটা বলছে এই জন্য যে আমরা সপ্তাহ দিয়ে কথা বলি। হ্যাঁ, মানে 4 মাস, মানে 5 মাস পড়লে তখন মানে যারা অভিজ্ঞ মা তারা পেয়ে থাকে। তো আপনার ঘাবড়ানোর কিছু নাই। বাচ্চার নড়াচড়া এত প্রথম আগে থেকে আমরা বাচ্চার নড়াচড়া নিয়ে এত বেশি টেনশন করি না। সাধারণত 24 সপ্তাহ পর থেকে আমরা বাচ্চার নড়াচড়া নিয়ে কথা বলি। আর একটা কি বলেছিল? উনি বলেছেন একটা সিস্ট সিস্ট। আচ্ছা, সিস্টটা কোথায় আছে আপনি বলেননি। আমি ধরে নিচ্ছি যে সিস্ট যেহেতু বলেছেন ওটা ওভারিতেই থেকে থাকে। তো ওভারিয়ান সিস্ট আমরা বলি যে 5 সেন্টিমিটারের বড় যদি হয় তখন কিন্তু আমরা চিকিৎসা করতে বলি, আদারওয়াইজ আমরা এত চিকিৎসার কথা বলি না। নাম্বার 2 হচ্ছে আপনি যেই জায়গাটাতে ব্যথা বলেছেন, যেমন নাভির চারদিকে অথবা নাভির আশেপাশে বরাবর, সেই পেইনটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, হাইপার অ্যাসিডিটি হতে পারে, আপনি কোনো অ্যান্টি গ্যাস্ট্রিকের কোনো মেডিসিন খাচ্ছেন কিনা আমি জানি না। আরেকটা কারণ হতে পারে যে আপনার ইউটিআই অথবা ইউরিন ইনফেকশনটা খুব কমন দেখা যায় মেয়েদের মধ্যে, এটা হয়েছে কিনা। এই দুইটা কারণে তলপেটে ব্যথা হতে পারে। তবে সিস্টের সাইজ দেখতে হবে, এবং আপনি যার কাছে দেখান সিস্ট থাকেই, মানে নরমালি সিস্ট থাকে, সেটা সেজন্যই বললাম যে 5 সেন্টিমিটারের বড় কিনা। 5 সেন্টিমিটারের চেয়ে বড় হলে সেটাকে আমরা প্যাথোলজিক্যাল হিসেবে ট্রিট করি। 5 সেন্টিমিটারের ছোট হলে আমরা চিকিৎসা করতে চাই না সাধারণত। তো আপনি যাকে দেখাচ্ছেন তাকে একটু আবার গিয়ে বলেন, এটা মেনশন করেন যে সিস্ট যেটা ছিল আপনার পেটে ব্যথা হচ্ছে। হয়তো উনি আবার একটা আল্ট্রাসাউন্ড করে আপনাকে দেখবে, আল্ট্রাসাউন্ড করে অথবা আপনাকে এক্সামিন করে যদি উনি মনে করে যে সিস্টের জন্য ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু সেইভাবে আপনাকে চিকিৎসা করতে হবে। এই জন্য বাচ্চার কোনো সমস্যা হবে না। ম্যাডাম আমাদের একটা ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। ডাক্তার শুনতে পাচ্ছেন? দর্শক আপনার প্রশ্নটি করুন। জি ডাক্তার শুনতে পাচ্ছেন, আপনার ফেসবুকের ভলিউমটি একটু কমিয়ে ম্যাডামের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ বলছি, আমি ডক্টর দেখাচ্ছি।
আমার ইউট্রাসে প্রবলেমের কথা ডক্টর বলেছে। আমার অ্যাক্টিভিটি একটা প্রেগনেন্সি ছিল ফার্স্ট বেবিতে। তো ফার্স্ট বেবি যখন অ্যাক্টিভিটি প্রেগনেন্সি হলো, তার থেকে ঠিক 1 বছর পর আমার একটা বেবি হয়। তারপর থেকে এই পর্যন্ত এই আমার বাচ্চার বয়স 10 বছর। আমার এখনো পর্যন্ত কোনো বেবি হয়নি, আচ্ছা কনসেপ্ট করে না, এবং আমি আমার হাজবেন্ডের সঙ্গে মেলামেশা কোনো পদ্ধতিতেও নাই। তো আমি একটা বেবি চাচ্ছি। আচ্ছা। তো তো আমি রিসেন্ট দেখিয়েছি যে আমার টিউব খোলা আছে। ডান টিউবটা যদিও একটা থেকে ছিল, কিন্তু বাম টিউবটা খোলা আছে। আচ্ছা, কিন্তু সেখান থেকেও কোনো বাচ্চা কনসেপ্ট করছে না। আপনার মাসিক কি রেগুলার হচ্ছে? হ্যাঁ না, আমার মাসিক ফুললি দেওয়া। আমার প্রতি মাসের 14 তারিখ টু 14 তারিখে পিরিয়ড হয়। তো আচ্ছা। এখন আমি একটা, আমার বয়স 30 বছর, আমার হাইপোথাইরয়েড আছে, তারপর ডায়াবেটিস ধরা পড়েছে, কিন্তু ফ্যামিলি থেকে একটা বাচ্চার জন্য একটু চাহিদা আবার আছে। এখন আমি কোন পদ্ধতিতে গেলে অ্যাকচুয়ালি আমি বাচ্চা পেতে পারি? আচ্ছা, আমি শুনলাম, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি আপনার কথা শুনলাম। আপনার প্রথম বাচ্চাটা ঠিক আছে, আপনার যেহেতু বাচ্চা হয়েছে একটা, তার মানে আপনার বাচ্চা হওয়ার জন্য আপনি টোটালি ফিট আছেন। আপনি এখানে একটা কথা বলেছেন যে আপনার হাইপোথাইরয়েড আছে। হ্যাঁ, হাইপোথাইরয়েডের স্ট্যাটাসটা আপনাকে আবার চেক করতে হবে। হ্যাঁ, হাইপোথাইরয়েডও কিন্তু প্রেগনেন্সি না হওয়ার জন্য একটা কারণ। আর নাম্বার 2, আপনার আপনার হাজবেন্ডকে একটু পরীক্ষা করতে হবে। হ্যাঁ, স্বামী এবং স্ত্রী। আমার হাজবেন্ড তার ইনকাম কোয়ালিটি খুবই ভালো, হ্যাঁ, সেটাও চেক করিয়েছি, তার আচ্ছা, কোনো সমস্যা নেই। কিন্তু তাহলে আরেকটা ব্যাপার আপনাকে একটু বলি। বলো। আমার ফার্স্ট টাইম আমার কোনো ডিম্বাণু হতো না, কিন্তু রিসেন্ট আমি এই 10 মাস যাবত ওষুধ খাচ্ছি, হুম, এবং খাওয়ার পর আমার এখন ডিম্বাণুটা হচ্ছে। ফার্স্টে একটা ডিম্বাণু হতো, এখন 2টা ডিম্বাণু হচ্ছে, জি, এবং সেটা ম্যাচিউর হচ্ছে। ম্যাচিউর হচ্ছে। তাহলে আপনি আপনার মানে যে ডক্টরকে দেখাচ্ছেন তার সাথে যোগাযোগ করলে হবে কি, অনেক সময় ডিমগুলা বড় হয়, ম্যাচিউর হয়, কিন্তু ফুটে বের হয়ে আসে না। সেক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে, আমি বাংলাদেশ থেকে আপনাদের ইউনাইটেড এবং অ্যাপোলো এখান থেকে আল্ট্রাসোনোগ্রাম করিয়েছি। জি, তো ইউনাইটেড হাসপাতাল থেকে আমাকে বলেছে আমার দুটাতে একটা পর্দা আছে। কিন্তু রিসেন্ট আমি কলকাতায় ডক্টর গৌতম খুসুকিকে দেখিয়েছি। উনি বলেছে ওনার ওইখানে আপনার পুরো টেস্ট করেছে, আমার এখানে কোনো পর্দা নাই। আই মিন যেটাকে বাইকনভেক্ট এরকম একটা কিছু বলেছিল, সেরকম কোনো পর্দা নাই। যার আচ্ছা, জন্য আমার বাংলাদেশি যে ডক্টর আমাকে দেখছে, সে আমাকে বলেছেন যে আপনার এখানে একটা পর্দা আছে, তো এটা আমার মনে হয় কোনো পদ্ধতিতে দিয়ে লাভ হবে না। কিন্তু আচ্ছা। আমি যখন কলকাতায় দেখিয়েছি, তো তারা এরকম কোনো পর্দা খুঁজেই পায়নি। না আসলে, বলতেছে যে না, আপনার তো কোনো ইন্টারেস্টফুল ওকে আচ্ছা, পর্দা থাকার কথা না। আপনাকে কেন এটা বলতেছে আমি হ্যাঁ, জানি না। আপনার যেহেতু, তো আমি আগেই বলেছি, আপনার যেহেতু একটা বাচ্চা আছে আগে, তার মানে আপনার মানে মানে যে প্রজনন তন্ত্র সেটা ঠিক আছে, আমি আপনাকে প্রথমেই বলেছি। হ্যাঁ, এখন রিপোর্ট তো আমি দেখিনি, পর্দা কেন বললো সেটাও বুঝতে পারছি না। যেহেতু আপনার সিজার হয়েছে একবার, একটা একটোপিক অপারেশনও হয়েছে, সেক্ষেত্রে অনেক সময় অনেক প্যাথোলজি অথবা অপারেশনের সময় কিছু ঘটনা হয়তো ঘটে, সেটা আছে কিনা আমি সেটা বুঝতে পারছি না। আমি আপনার রিপোর্ট না দেখে কিছু কমেন্ট করতে পারছি না। তবে আপাত দৃষ্টিতে প্রেগনেন্সি হওয়ার মতো সমস্ত ক্ষমতাই আপনার আছে। যেহেতু ডিম বড় হচ্ছে, আপনি দেখেছেন যে ডিম আসতেছে, সেই ক্ষেত্রে ওই ডক্টরের সাথে যোগাযোগ করুন। ডিম ফুটানোর জন্য অনেক প্রসেস আছে, সেই প্রসেসে গেলে হয়তো আপনার ডিম আসলে কনসিভ করে ফেলবেন। আমার মনে হয় আপনি তাড়াতাড়ি যোগাযোগ করেন। যেতে পারি। আইভিও তো যেতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার সেরকম মানে প্রিপারেশন থাকে, আপনি চলে যান আইভিএফ, এরও তো আরো বেশি সাকসেস আপনার জন্য। ন্যাচারালি যে হবে না তা না। আইইউআই একটা বলেছে। হ্যাঁ, আইইউআই, সেটাই বলছি। আইইউআই, আইভিএফ করার আগে আইইউআই করতে বলি আমরা, সেটা আপনি করতে পারেন, সেটাতে চলে যান, করতে পারেন। যদি এটা কিরকম খরচ পড়তে পারে আমাকে কাইন্ডলি যদি একটু এটা খরচ আসলে এইভাবে তো ইন জেনারেল বলা ডিফিকাল্ট। এটা সেন্টারে গিয়ে মানে খরচের খবরটা নিতে হবে। খুব বেশি এক্সপেন্সিভ না, আপনার তো ভয় পাওয়ার কিছু নেই, খুব এক্সপেন্সিভ না। আমাদের বাংলাদেশে অনেক সেন্টার আছে, আপনি ওখানে যোগাযোগ করুন, সেখানে যোগাযোগ করলে আপনাকে বলে দিবে। ধন্যবাদ ঠিক আছে? দর্শক। ম্যাডাম এরপরে নায়না স্বপ্ন লিখেছেন, উনি ইটালি থাকে, ওনার বিয়ের বয়স 7 বছর। ওনার মাসিক ঠিক মতো হচ্ছে না ইটালিতে আসার পর থেকে, মানে ইটালিতে যাওয়ার পর থেকে ওনার মাসিক ঠিক মতো হচ্ছে না। উনি ইটালিতে 3.5 বছর ধরে আছে, এবং ওনার নিজের বয়স হচ্ছে 25 বছর। ডাক্তার দেখিয়েছেন, ওনারা বলেছে তাদের ইনফার্টিলিটি যেহেতু আছে, কোনো প্রবলেম নেই তাদের দুজনেরই, হাজবেন্ড ওয়াইফের। এখন উনি কি করবেন? উনি বেবি কনসিভ করতে চাচ্ছেন, এখন ওনাদের কোনো বেবি হয়নি।
আচ্ছা, তো ইটালিতে যেহেতু থাকেন ওখানে ডক্টরকে তো দেখাতে হবে, হ্যাঁ, যেহেতু কোনো ডক্টর সমস্যা, দেখিয়েছে আর কি, হ্যাঁ বলেছে সমস্যা বলেছে নেই। সমস্যা নাই, নিশ্চয়ই আপনাদেরকে টাইম দিয়েছে, যেহেতু আপনাদের বয়সও কম। আমি আগেই বলেছি যে হয়তো স্পেসিং আপনাকে বলে দিয়েছে, তো এভাবে হয়তো আপনাকে কিছুদিন চেষ্টা করতে বলবে আর কি। চেষ্টা করতে বলার পরে যদি কনসিভ না হয় সেক্ষেত্রে আপনাকে স্টেপ বাই স্টেপ ওরা আগাবে। আপনি ওখানে যে ডক্টর আছে তাদের খুব ক্লোজ থাকেন, নিবিড় পর্যবেক্ষণে থাকেন, ওরা সেভাবে আপনাকে হয়তো গাইড করবে, যেহেতু আপনি বাইরেই আছেন, তো কিছু করার জি আছে না। ম্যাডাম, ঠিক আমার একটা আছে। ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। দর্শক, আপনার প্রশ্নটি করুন, ডাক্তার শুনতে পাচ্ছেন। হ্যালো। জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রবলেম হলো আমার তিন বছর হতে বিয়ে হয়েছে, আমার 4টা মিসক্যারেজ হয়েছে 3 বছরে। 4টা মিসক্যারেজ হয়েছে, আমি যে রওশনাকে দেখাতাম, প্রফেসর রওশনা ম্যাডামকে। আপনি একটু তো জোরে কথা বলেন দর্শক, তাহলে আমাদের জন্য শুনতে সুবিধা হবে। হ্যাঁ, মানে আমার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, আমার 4টা মিসক্যারেজ হয়েছে। জি। তো মানে আপনি কেউ টেস্ট করতে হবে, আমার সবকিছুই ঠিক আছে। আমাকে একটা লাস্ট আপনার বেবি হওয়ার যখন নষ্ট হয়েছে হ্যাঁ, বিয়ের সময় আমাকে দিছিল, এই যে আপনার এনটিডি একটা ইনজেকশন দিছিল, কিন্তু তারপর আমি আবার কনসিভ করছি। আমার হাজবেন্ডের ব্লাড গ্রুপ নেগেটিভ, আমি নেগেটিভ, আমার ও পজিটিভ। আপনার যে অ্যাবর্শন গুলা হয়েছে সেটা কত মাসে হয়েছে, 3 মাসে নাকি 3 মাসের আমার আগে? হ্যাঁ, একবার হচ্ছে 4 মাসে, 4 মাস হয়েছে। তারপর 4 মাসে যখন হয়েছে, তখন ফার্স্ট যখন হয়েছে তখন হচ্ছে 3 মাসে নষ্ট হয়েছে। জি সেকেন্ড টাইম হয়েছে 2 মাসে, থার্ড টাইম 4 মাসে। আর 4 মাসের সময় আমাকে একটা এনটিটি ইনজেকশন দেওয়া হয়েছে। আমার মানে ম্যাডাম ধারণা করছিল যে আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্লাড গ্রুপের কারণে, মানে আমার পজিটিভ ও নেগেটিভ। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, আমি বুঝতে পেরেছি সেটা। তারপরে শুনেন, এনটিডিটা দেওয়ার পর আমাকে থার্ড টাইম মানে ফোর্থ টাইম প্রেগনেন্সি হয়েছে, তারপরও মানে কোনো কিছু হয় নাই আর কি, নষ্ট হয়ে গেছে। তো আচ্ছা, আমি তার আগে হরমোনাল টেস্ট করছি, তারপরে পিসিও টেস্ট করছি, আর তারপর লয়ার এমপ্লয়মেন্টে টেস্ট করছি, মানে আমার কোনো সমস্যা ধরা পড়েনি। আচ্ছা, আমি আপনার প্রবলেম গুলো আমার বুঝতে পেরেছি, আমি বলি। সেটা হচ্ছে যে আপনার হ্যাঁ এই যে অ্যাবর্শন গুলো হয়েছে, আপনার তো সব হরমোন গুলা ঠিক আছে, আর আপনি এনটি দিয়ে ইনজেকশন যেটা বললেন সেটা সাধারণত হ্যাঁ দেওয়া হয় হচ্ছে যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ। আমার মনে হয় আপনার হ্যাঁ ব্লাড হ্যাঁ গ্রুপ নেগেটিভ, রাইট? হ্যাঁ। না, আমার পজিটিভ, আমার হাজবেন্ড নেগেটিভ। আচ্ছা, তো ঠিক আছে, যে আপনার যে অ্যাবর্শনের যে টাইমিং গুলো আপনি বললেন, আমার যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, আমি আপনাকে দেখিনি, আপনার রিপোর্টও দেখিনি, ফিজিক্যালিও দেখিনি, আমার মনে হচ্ছে যে আমরা একটা কন্ডিশন বলি যেটাকে বলা হয় সার্ভাইকাল ইনকম্পিটেন্স, মানে জরায়ুর মুখটা ঢিলা থাকে। হ্যাঁ, এই যে আমি এই ছবিটা দেখাচ্ছি, আপা একটু খেয়াল করেন ছবিটা। হ্যাঁ, এই ছবিটাতে একটা জরায়ুর ছবি আছে, এইটা হচ্ছে সহবাসের রাস্তা, এই জায়গাটা হচ্ছে জরায়ুর মুখ, এই জায়গাটা ঢিলা থাকে। তো যাদের এই জায়গাটা ঢিলা থাকে তাদের বারবার প্রেগনেন্সি হয়, সবকিছু ঠিক আছে, তারপরও বাচ্চা পড়ে যায়, অটোমেটিক পড়ে যায়, কোনো কজ ছাড়াই পড়ে যায়। তো সেই ক্ষেত্রে এই যে আপনার যে ব্যাপারটা, ওই বিষয়ে আমাদের যেটা অ্যাডভাইস থাকে, আপনি অবশ্যই একজনের আন্ডারে আছেন। ম্যাডাম, আমি হ্যাঁ, এটাও দেখাইছি, আমি এটা আলট্রা করছি। আলট্রা করার পর আমাকে বলছে যে মানে ঠিক আছে এটা। না, আলট্রা করে এটা বোঝা যায় না, এটা ফিজিক্যালি দেখতে হয়, আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে, ওটা আমরা দেখি যে ঠিক আছে কিনা, ওটা আলট্রা করে বোঝা যাবে না। আপনার জন্য ইন জেনারেল প্রেগনেন্সি নেক্সট যখন হবে আপনার আপনার এই জায়গাটা বেঁধে দিতে হবে, এই জায়গাটা বেঁধে দিতে হবে। হ্যাঁ, এটাকে আমরা বলি শিরোৎকার অপারেশন। আপনি যখন প্রেগনেন্ট হবেন, আমি বলছি, আপনি যখন প্রেগনেন্ট হবেন তখন 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে ডক্টরের কাছে আসতে হবে। আপনাকে এখানে শিরোৎকার নামে একটা সুচার দিয়ে আমরা একটা বেঁধে দেই টাইট করে, সেটা করতে হবে। মানে আমার 3টা বেবির সময় ও মানে কোনো হার্টবিটও আসে না। আচ্ছা, একটা সময় আসছে, 4 মাস জি যেটা হয়েছিল সেটা আসছে, জি, কিন্তু সেটা মানে হ্যাঁ ম্যাডাম আমাকে বলতে সবকিছুই ঠিক আছে, হঠাৎ করেই মানে ব্লিডিং শুরু হয়ে স্পট স্পট ব্লিডিং হয়ে জি। নষ্ট হয়ে গেছে। তাই সেক্ষেত্রে আপনাকে একটা টর্চ প্যানেল করতে হবে। টর্চ প্যানেল হচ্ছে TORCH, এখানে। টর্চ প্যানেল, হ্যাঁ, হ্যাঁ টর্চ, এটা আমাকে দিতে, আমি এখনো করাই। হ্যাঁ ওটা করায় ফেলেন, কারণ ওই প্যানেলে যদি কোনো প্রবলেম থাকে, কোনো ইনফেকশন থাকে, সেটার জন্য কিন্তু বাচ্চা পেটের ভিতর মারা যেতে পারে। হার্টবিটটা ওই তো, পেটের ভিতর মারা গেলেই হার্টবিট আসে না, আর যে সমস্ত বাচ্চা পেটের ভিতর মারা যায় ওটা বেশি দিন থাকে না, এটা অটোমেটিক বের হয়ে চলে আসে। হার্টবিট না আসাটা এটা কি কোনো হাজবেন্ডের কারণে হয় নাকি? না না না, এটা কারো কারণে হয় না, এটা কিছু কন্ডিশন থাকে, হয়তো আমরা বলি জন্মগত কিছু ত্রুটি থাকতে পারে, সেটার জন্য হতে পারে, এটা ডেফিনেট কারো দোষে হয় না। এটা হয়তো কোনো ইনফেকশনের জন্য হয়েছে অথবা জন্মগত ত্রুটির জন্য হয়েছে। আমাকে টর্চ প্যানেলটা দেখতে। হ্যাঁ, টর্চ প্যানেল দুজনকেই করতে হবে। মানে নেক্সট যখন হ্যাঁ, প্রেগন্যান্সি
জি আপা, প্রেগনেন্সির আগে করতে হবে আপা, প্রেগনেন্সির আগে আপনি এবং আপনার হাজবেন্ড দুজনই টর্চ প্যানেলটা করে হ্যাঁ ডক্টরকে দেখায় নেন। জি ভালো থাকেন। ধন্যবাদ দর্শক। জি আসসালামু আলাইকুম। ম্যাডাম এরপর ফাতেমা ইয়াসমিন সোনিয়া লিখেছেন, ওনার বয়স 33 বছর, ওনার হাজবেন্ডের বয়স 39 বছর, বিয়ে হয়েছে 14 মাস। মনে হয় এটা 14 বছর হবে, 14 মাস হওয়া হতেও পারে 14 মাস। হ্যাঁ হতেও পারে ম্যাডাম, 14 মাস। ওনার ডাক্তারের পরামর্শে ওনারা ওষুধ খাচ্ছেন লাস্ট 12 মাস ধরে, কিন্তু কনসিভ হচ্ছে না। টেস্ট করে দেখা গিয়েছে ওনাদের কোনো প্রবলেম নেই। 3 মাস ধরে ওনার মাসিক দেখা যাচ্ছে ম্যাডাম 15 দিন, 9 দিন, 8 দিন পর পর হচ্ছে, একটা গ্যাপ হয়ে যাচ্ছে। এবং মাসিক রেগুলার করার জন্য বা বেবি কনসিভ করার জন্য ম্যাডাম আপনার পরামর্শ চাচ্ছিলেন। আচ্ছা, মাসিক রেগুলার করতে তো অবশ্যই হবে, কারণ মাসিক যাদের রেগুলার হয় না তাদের বাচ্চা হয় না। যেহেতু এজ একটু মানে একটু বেশি এজে আপনার বিয়ে হয়েছে, আপনাকে সিরিয়াসলি বাচ্চার কথা চিন্তা করতে হবে। মাসিকের ইরেগুলারিটি যেহেতু আছে, সেজন্য আপনাকে প্রথমে হরমোন অ্যানালাইসিস গুলা করে খুব তাড়াতাড়ি ওই ওভুলেশন ইন্ডাকশন যেটাকে বলি, মানে ডিম ফোটানোর জন্য বাইরে থেকে যে আমরা মেডিসিন দেই, চিকিৎসা করি, সেগুলা প্রসেসে আপনাকে তাড়াতাড়ি যেতে হবে। 6 মাস 1 বছর এর বেশি টাইম হয়তো আপনার নষ্ট করা ঠিক হবে না, কারণ আমি আগেও বলেছি যে জন্মের সময় একটা মেয়ের কতগুলা ডিম থাকবে সেটা নির্দিষ্ট হয়ে যায়। সেই ডিমগুলো যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আর বাচ্চা কনসিভ হয় না। এই জন্য ডিমগুলা থাকতে থাকতে আপনি যেহেতু এখনো আপনার ডিমের রিজার্ভ ভালো আছে, আপনি একজন অভিজ্ঞ ডক্টরের সাথে যোগাযোগ করুন, একটা ভালো সেন্টারে যান, গিয়ে আপনি চিকিৎসা করান, ইনশাল্লাহ আপনার বাচ্চা হবে। ম্যাডাম আমাদের একটা ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। ডাক্তার শুনতে পাচ্ছেন? দর্শক আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলেন। জি আমার এখন 10 উইকস প্রেগন্যান্সি চলতেছে, বাট লাস্ট 2 দিন ধরে আমার একটু একটু ব্লিডিং হচ্ছে, খুব বেশি না, খুবই হালকা ব্রাউন ডিসচার্জ যেটাকে বলে। জি এখন আমার বেবির হার্টবিটটাও আসে নাই, কি করতে পারি আমি? আচ্ছা, আপনার 10 উইকস যদি হয়ে থাকে বেবির হার্টবিট আসে না, এটা একটু আনইউজুয়াল, আসা উচিত ছিল। তো আপনাকে তো আল্ট্রাসাউন্ড করেছে, ওই যে বলেছে একটা স্যাক ওর ডায়ামিটার কত বলেছে, বলতে পারবেন না? জি বেবির স্যাকটা আসছে, আর খুবই ছোট বলছে বেবির সাইজটা। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাকে একটা পরামর্শ দিব, যেটা হালকা ব্রাউন ডিসচার্জ যাচ্ছে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমরা এটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলি। ইমপ্লান্টেশন ব্লিডিং মানে হচ্ছে যে বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ ছোট বলেছে, সাইজটা আমি ঠিক বলতে পারতেছি জি না। জি, আপনি একটু শুনেন আমার কথা আপা। যখন এই বাচ্চাটা বসে জরায়ুর মাঝখানে গিয়ে, তখন একটু ব্লিডিং হয়, সেটাকে আমরা ওরকম ভাবে দেখি। হ্যাঁ, আর আপনার বেবি যেহেতু ছোট বলছে, আমার মনে হয় আপনি আরো 2 সপ্তাহ অপেক্ষা করেন, কারণ অনেক সময় বাচ্চার হার্টবিট আসতে একটু সময় নেয়। আপসেট হওয়ার কিছু নাই, আপনাকে যে মেডিসিন ট্র্যাক্সিল নামক একটা মেডিসিন দিচ্ছে 500 গ্রামের ট্র্যাক্সিল। আচ্ছা ঠিক আছে, আপনাকে যে ওষুধ দিয়েছে ডক্টর আপনি সেটা কন্টিনিউ করেন, তবে আপনি 2 সপ্তাহ অপেক্ষা করেন। হ্যাঁ, এখানে মানে ট্র্যাক্সিলের চেয়ে অন্য হরমোন গুলা বেশি কাজ করে। তো যাই হোক, আপনি 2 সপ্তাহ অপেক্ষা করেন, বিশ্রামে থাকেন, দূরের জার্নিতে যাবেন না, হাজবেন্ডের সাথে সহবাসে যাবেন না। 2 সপ্তাহ পরে একটা আল্ট্রাসাউন্ড করেন, আমার মনে হয় আপনি পজিটিভ কিছু দেখতে পাবেন। ভালো থাকেন। ধন্যবাদ দর্শক। ম্যাডাম এরপরে তাহমিনা আহমেদ লিখেছেন, ওনার বয়স হচ্ছে 32 বছর, ওনার ওয়েট হচ্ছে 81 কেজি, ওনার বিয়ে হয়েছে 5 বছর, 4 বছরের একটা মেয়ে আছে ওনার। 2 বছর যাবত মাসিকের আগে 4-5 দিন এবং পরে 4-5 দিনে যখন ওনারা ইন্টার কোর্সে যায় ওনার হাজবেন্ডের সাথে, তখন ওনার খুব জ্বালাপোড়া হয় এবং খুব ব্যথা লাগে। ওনার ভিতরটা সবসময় ড্রাই থাকে। এবং কি করলে ম্যাডাম এই প্রবলেম থেকে সে রেহাই পাবে? এবং 8 মাস যাবত সে বাচ্চা নেওয়ার জন্য পিল খাওয়া অফ করে দিয়েছে। আচ্ছা, তো আপনি পিল প্রথমে আমি আসি বাচ্চা নেওয়ার ব্যাপারটা। যেহেতু পিল খাচ্ছিলেন, আমরা বলে থাকি যে পিল খাওয়া বন্ধ করার পরে অনেক সময় 6 মাস সময় লেগে যায় মানে ডিমগুলা রেগুলার আসতে। 6 মাস আমাকে স্পেস দিতে হবে। তো আপনি আরো কিছুদিন দেখতে পারেন বাচ্চা নেওয়ার জন্য। আর আপনার বডি ওয়েটটা একটু বেশি, হ্যাঁ, ওজনটা কমাতে হবে। হাইট ওনার 5 ফিট 1 ইঞ্চি। হ্যাঁ, সেই তুলনায় আপনার ওজন কিন্তু অনেক বেশি, আপনাকে মিনিমাম 20 কেজি কমাতে হবে। ও মানে মেয়েদের যে ওজন, সেটা কিন্তু ফার্টিলিটির উপর ডাইরেক্টলি ইফেক্ট করে। কিভাবে? কারণ হচ্ছে যে হরমোনাল ইমব্যালেন্স হয়, তখন কিন্তু ডিমগুলো আসে না। আপনাকে প্রথম ওজন কমাতে হবে। ওজন কমালে এই ধরনের মোটা পেশেন্টদের আমরা দেখেছি যে 5 থেকে 10 কেজি কমালেই না চট করে প্রেগনেন্সি হয়ে যায়। আর এর মধ্যে আপনার কোনো হরমোনাল প্রবলেম হয়েছে কিনা, যেহেতু আপনি মোটা, অনেক সময় মোটারা মানে মোটা বললে রাগ করে যদিও,
ওরা কিন্তু খায় না, না খেয়ে কিন্তু অনেকে মোটা হয়। বসে বসে হ্যাঁ, দেখবে যে বসে অনেক বসে মোটা মোটা হয়ে হয়ে যায়। যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে আপনি নিজে খেয়াল করুন, আপনাকে খাওয়ার জন্য মোটা হচ্ছেন না আপনি এমনি এমনি মোটা হচ্ছেন। যদি এমনি এমনি মোটা হয়ে থাকেন, আমার মনে হয় আপনার হরমোন গুলা করা উচিত। কারণ হাইপোথাইরয়েড নামে একটা মেডিকেল প্রবলেম আছে, যেখানে হচ্ছে খেতে হয় না, এমনি মোটা হয়ে যায়। সেটা তো খুবই দুঃখের একটা কথা, খেলাম না আমি মোটা হলাম, তাই না? সেক্ষেত্রে আপনি হরমোন অ্যানালাইসিসটা করে নেন। মানে মোটামুটি আসলে আপনাকে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের যেটা প্রথম প্রাথমিক ওয়ার্কআপ সেটা করতে হবে, করে দেন আপনাকে প্রেগনেন্সি যেতে হবে। তো মেন কথা আপনাকে ওজন কমাতে হবে। ম্যাডাম আমাদের ফোন কল এসেছে। আসসালামু আলাইকুম, ডক্টর আলাই আমার ডাক্তার থেকে বলছি। ডাক্তার শুনতে পাচ্ছেন? দর্শক আপনার প্রশ্নটি করুন। জি ডাক্তার শুনতে পাচ্ছেন? আপনার আমি শুনতে প্রশ্নটি পাচ্ছি, করুন। আপনি বলুন। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার আমার এজ হচ্ছে 40, আমার মূলত 16 বছর হয়ে গেছে বিয়ে। তো আমাদের ল্যাপ্রোস্কোপি সবকিছু করানো হয়েছে, কোনো সমস্যা পাওয়া যায় নাই। জি। তো আমার হাজবেন্ডেরও কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কনসিভ করে না, আমার কনসিভ করে নিয়েছে কিন্তু আচ্ছা আপা, আপনার এজ কিন্তু 40, তো 40 হয়ে গেছে, মানে 16 বছর হয়ে গেছে বিয়ে। ও 16 বছর, 16 বছর ধরেই চেষ্টা করছেন বাচ্চা নেওয়ার, হচ্ছে না? হ্যাঁ, তাহলে তো হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, আপনার আসলে আপা অনেক আগেই, আরো আগেই আপনাকে ডিসিশন নেওয়া উচিত ছিল, যেহেতু 40 বছর হয়ে গেছে। আপনার মাসিক যদি আমি করানো হয়েছে, তারপর ডাক্তার চৌধুরীকে দেখানো হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ল্যাপারোস্কোপি তো একটা ইনভেস্টিগেশন, আসলে একটা ট্রিটমেন্ট না। হ্যাঁ, আমি বলি আপনাকে, আপনার উচিত, যদি আপনার এখনো মাসিক হয়ে থাকে এবং চিকিৎসার পরে যদি আপনার ডিম থেকে থাকে, রিমেনিং ডিম যদি থেকে থাকে, ডক্টর যদি বলে, তাহলে হ্যাঁ, তাহলে আপনাকে এখনই আপনাকে আইভিএফ করার চিন্তা করতে হবে, টেস্ট টিউব বেবির কথা চিন্তা করতে হবে। আর সময় নষ্ট করা যাবে না, একদম টেস্ট টিউব বেবিতে চলে যান, আপনার জন্য সবচেয়ে ভালো। আইইউআই করানো যাবে, আইইউআই 2 বার 3 বার এর বেশি করে না সাধারণত, আমার মনে হয়। তাহলে আপনি করেন, করে আইইউআই করে দেন আপনি আইভিএফ এ চলে যান, আপনার হাতে সময় খুব কম। আমি বসি ইউনাইটেড হসপিটালে শনি সোম বুধ 3টা থেকে 5টা, আর প্রেসক্রিপশন পয়েন্টে আমি প্রতিদিন বসি সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। ধন্যবাদ দর্শক। ম্যাডাম, আমাদের দেশে দেখা যাচ্ছে প্ল্যান প্রেগনেন্সির জন্য তার আগে হাজবেন্ড ওয়াইফের কোনো স্ক্রিনিং টেস্ট কেউ করছে না, যেটা কিনা বাইরে ম্যাডাম অনেক প্রচলিত। ম্যাডাম, এটাকে আপনি কতটুকু গুরুত্ব বলে মনে করেন, যে এটা কি করা উচিত নাকি ম্যাডাম? এটা তো এখন বার্নিং টপিকস। হ্যাঁ, জি ম্যাডাম। কারণ অনেক আমি যেটা সায়েন্টিফিক জার্নাল যেগুলো আছে সেগুলো তো আমি দেখেছি যে খোদ আমেরিকাতে মোর দেন 50% প্রেগনেন্সি হচ্ছে আনপ্ল্যান্ড। তা আনপ্ল্যান্ড সবকিছুই খারাপ, এটা আমরা তো স্বাভাবিকভাবেই বুঝি আনপ্ল্যান্ড খারাপ। তো প্ল্যান প্রেগনেন্সি খুব জরুরি সবার মধ্যে, এটা মানে কাউন্সিলিং করে ঢুকিয়ে দিতে হবে যে প্ল্যান প্রেগনেন্সি করতে হবে। কারণ অনেক হরমোনাল কন্ডিশন আছে, অ্যানিমিয়া আছে, অনেক ইনফেকশন আছে, মায়ের শরীরে অনেক ব্যাপার আছে যেগুলো সরাসরি প্রেগনেন্সিতে বাচ্চার স্বাস্থ্য হানি ঘটায়, সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা এখন খুব বলি যে থ্যালাসেমিয়া নামে একটা ডিজিজ আছে, খুব বেশি হচ্ছে, কারণ মানে পার্সেন্টেজ খুব বেড়ে গেছে। এই জন্য আমরা বলে থাকি যে বিয়ের আগে যেন টেস্ট করে নেওয়া হয়। বিয়ের আগেই যেন টেস্ট করো, প্রেগনেন্সি তো অবশ্যই, বিয়ের আগে যেন হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে দেখে নেয় যে কারো থ্যালাসেমিয়া আছে কিনা। যদি হাজবেন্ড ওয়াইফ দুজনেই থ্যালাসেমিয়া থাকে, সেক্ষেত্রে বাচ্চা না নেওয়াই ভালো, কারণ যে বাচ্চাটা আসবে সেই বাচ্চাটা অনেক অসুস্থ থাকবে। সেই জন্য আমরা ডিসকারেজ করি, কারণ থ্যালাসেমিয়া খুব সাংঘাতিক খারাপ রকমের একটা ওষুধ, কেউ চায় না নিজের বাচ্চাটা তার সামনে ধুকে ধুকে মারা যায়, ওটা অনেক কষ্টের একটা জিনিস। আর মেয়েদের ক্ষেত্রে যেটা, আমাদের দেশে মোর দেন 70% মেয়ে হচ্ছে অ্যানিমিক, রক্তশূন্যতায় ভুগে, খাওয়া দাওয়ার ঠিক নাই। তো সেই ক্ষেত্রে অ্যানিমিয়াটা কারেক্ট করে নিতে হবে। যাদের শরীরের ওজন খুব বেশি কম তাদেরকে ওজনটা একটু বাড়াতে হবে, যাদের খুব বেশি তাদেরকে কমাতে হবে, কারণ ওজন যদি বেশি হয় প্রেগনেন্সিতে ডায়াবেটিস হবে, প্রেশার হবে, নর্মাল ডেলিভারিতে প্রবলেম হবে। তাহলে একটা সুস্থ একটা বডি নিয়ে যদি জার্নিটা, একটা জার্নি, প্রেগনেন্সি 9 মাস একটা জার্নি, সেই জার্নিটা যদি আনন্দের হয় তাহলে সেই সময়টা খুব সুন্দর কাটে, আর যে অনাগত বাচ্চা আসছে তার রিসেপশনটা খুব সুন্দর হয়। এই জন্য আমরা বলি যে প্রেগনেন্সির আগে সবার উচিত একটা চেক আপ করিয়ে নেওয়া, প্রিপারেশন নেওয়া। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ম্যাডাম, যদি ডক্টরওয়ালার উদ্দেশ্যে কিছু বলতেন। তোমাকে অনেক ধন্যবাদ, জি ম্যাডাম। ডক্টররাকে স্পেশালি ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। কারণ আমি মনে করি যে ফেসবুকটা এখন মানে এটা মানে বলার কিছু নাই, ফেসবুক কতটা জনপ্রিয়, সবাই দেখে, সবার হাতে মোবাইল থাকে, সবাই দেখতে পারে, নিজের মনের ইচ্ছা মতো প্রশ্ন করতে পারে। এটা ডক্টরওয়ালাকে অবশ্যই আমি কংগ্রেচুলেট করবো এবং ধন্যবাদ জানাবো এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, এবং এর উন্নতি আমি উত্তরোত্তর
আশা করি। এবং ডক্টরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে এনে আমাকে সে সুযোগ দেওয়ার জন্য। সবাই আপনাকে ভালো অনেক থাকবেন। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, দেখতে দেখতে আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট আপনারা কিভাবে পেতে পারেন। আপনারা আমাদের অনলাইনে কল করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন। আশা করছি আপনারা ম্যাডামের উপদেশ থেকে অনেক উপকৃত হয়েছেন এবং আপনাদের সমস্যাগুলো সমাধান পেয়ে গিয়েছেন। আপনারা জানেন ডক্টরলা.কম বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে রেজিস্টার্ড কিন্তু বাংলাদেশ জুড়ে ডাক্তারদের, অভিজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে। এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.doctorala.com এই ঠিকানায়। আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিয়মিত ডক্টরলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।